এ জগতে কতই মানুষ, আসল মানুষ কি আর সবাই? তাদের মাঝেই বসত করেন ম্যাড ভাই। পরিচয়ের আবার সত্য মিথ্যা কি? যে আছে পরিচয়ের সত্য মিথ্যে আছে। মিথ্যে পরিচয় হচ্ছে একজনের নিজের নাম, তার বাপের নাম, গ্রাম, বংশ পদবী, এসব আর কি, যেটার কোনো মূল্য নেই। আমি কিন্তু এই বাড়ির লজিং মাস্টার, কামলা না। লজিং মাস্টার দিয়ে কামলাগিরি এই পৃথিবীতে এই বাড়িতে আমি দেখেছি। এই কাম থেকে আমি মুক্তি পেতে চাই। আপনি দয়া করে এই কামে বাধা হয়ে দাঁড়াবেন না প্লিজ। আমি বাধা হতে যাব কি জন্য? তুমি নিজেই তো বলেছো কামলা লাগবি না, যা করার আমি করে দেব না। একটা জমি 100 হাত লম্বা, আর এরকম মাঝে চওড়া মনে করো যে 50 হাত। তুমি তো চাষ করবা, শুরু করবা কিভাবে? লম্বা লম্বি না আড়াআড়ি বলো দেখি? আড়াআড়ি চার্জ দিলে গরু বেশিবার ঘুরতে হয়, সময়ও বেশি লাগে। তাই আমার উত্তরটা হলো লম্বালম্বি চার্জ দেওয়া। উত্তর সঠিক হয়েছে। ও, আপনি যেগুলো করতেন তাই দিয়ে ওকে সেগুলো করাবো? পায়রা এভাবে কি জন্য কথা কতিছে? লজিং মাস্টার রে একটু সম্মান নিয়ে কথা কতি হয়, বুঝতে পারিস? আচ্ছা বাবা উজ্জ্বল, তোমার দেখে তো ভদ্রলোকে চাউল বলেই মনে হচ্ছে। তুমি আবার বাড়িতে পালায় পুলায় এসে কামলার কাজ নাওনি তো? জি না, আব্বার কাছে বলে এসেছি কাল সকালে এসে কাজে যোগদান দেবো। আসি তাহলে, আসসালামু আলাইকুম। চল আদুলাল, জি। এই যে চলে গেল তো আমার কাঠ পারবে নাকিটা? আর কিরা ফারবে লজিং আম্মা? এই অবাকে ছাড়া তো আর কাক দেখতে পারতেছি না। ঠিক আছে আপনি যান, আমি করতেছি। আর ম্যাট ভাই চা চেয়েছে, চা দেন গিয়ে। কপালে যে কি আছে বুঝতে পারতেছি না। যাই, এসব মডার্ন ড্রেস পরে তো আর কাট কাটা যাবি না। আব্বা যদি বেতনের কথা জিজ্ঞেস করো তাহলে কি বলবো? কি আর বলবা, ওনার বেতন নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তুমি তোমার সুবিধা মতো বেতন পাবা, ডাবল কাজ ডাবল বেতন। জি ঠিক আছে, তো যাও, সকাল সকাল চলে এসো। জি, আসি তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ঢাকা কবে যাবেন ঠিক করেছেন? যে আপনি ক্লিয়ারেন্স দিলে তো কাল সকালে রওনা হতে পারি। ঢাকা যাওয়ার ব্যাপারে ক্লিয়ারেন্স দেওয়ার ক্ষমতা একমাত্র উপরওয়ালা নিজের হাতে রেখে দিয়েছে। রাস্তাঘাট পথঘাটের যে অবস্থা, মনে করেন যে আপনি তো লঞ্চে যান, লঞ্চ ডুবি হয়ে যান। তার মনে করেন আপনি যদি বাসে বা মাইক্রোতে যান, তাহলে কি হবে? রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে, তারপরে একদম গাড়ি ডুমরে মুচকে একদম খাদে পড়ে যাবে। তারপরে আসলে আপনার ট্রেন লাইনে তো যাবেন, কি হবে? লাইন ছুতো হয়ে পড়ে যাবেন। সেই জন্যে ঢাকা যাওয়ার ব্যাপারে ক্লিয়ারেন্সের দেওয়া কোনো পাগলের ক্ষমতা নেই। তাহলে পরে কি করব? ঢাকা যাওয়া কি বন্ধ রাখবো? না না, সেটা করেন না, কারণ বর্মে শখ করেছে, সে আবার মন খারাপ করবে। দেখি উপরে কানেকশন করে দেখি কিছু পাওয়া যায় কিনা। তো গেলে একটা কাজ করবেন, গ্রামের দক্ষিণ দিকে রাস্তা দিয়ে যাবেন, আর বাসের ঠিক মাঝামাঝি বসবেন। আর ড্রাইভার আছে না, ড্রাইভারের পেছনের সিটে আপনি বসবেন না, ঠিক আছে? জি আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন টুনটুনি? জি ভালো, আপনি ভালো আছেন? এই মারে, জি। তুমি ভিতরে গিয়ে তোমার পায়রা বুড়ে বলবা যে আমরা কাল সকাল সকাল ঢাকা রওনা দেব। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ। পরের কথাটা বলেন। পরের বিষয়টা হচ্ছে, বলতে লজ্জাই লাগে, ওই আমার স্ত্রী হেনা বেগম, তার একটু একটু বচন রচনার অভ্যেস আছে। জি, সেটা আমি শুনেছি। আচ্ছা, ওই ভাবি সাহেব কি এগুলো মানে প্রকাশনী করতে চায়? আপনি ধরে ফেলেছেন ম্যাট ভাই। আমার ওই যে বোনের ছেলেটা রবি ঢাকায় থাকে, সে পৃথিবীর ব্যাপক মনীষীর
বাণী চিরন্তনী মুখস্থ করে জনে জনে শুনে বেড়ায়, যেখানে সুযোগ পায়, জনসম্মুখে হোক, বাইরে হোক, ঘরে হোক, সবখানে শুনে বেড়ায়। তা আমার স্ত্রীর ইচ্ছে যে ওই রবিনকে দিয়ে ওর বচনগুলোকে মুখস্থ করে এই জনে জনে প্রকাশ করবে। আচ্ছা, বসনগুলো কি প্রকারে? খনার বচনের মতো। এই খনা যেমন ধরেন এই আবহাওয়া, কৃষিকাজ, চাষবাস, ফল ফলারি এইসব নিয়ে লিখতো। আমার স্ত্রী লেখেন অবশ্য এই বর্তমান কাল নিয়ে, মানে প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে। আসলে ঘটনা হয়েছে কি যে দু একটা না শুনলে তো মানে কোন কোয়ালিটির, মানে আমি ঠিক মতো মতামত দিতে পারবো না। ও তা ঠিক, তাও ঠিক। এ দুলাল, একজন শিক্ষিত সম্মানী মানুষকে দিয়ে কাঠুরিয়ার কাজ করানো হচ্ছে। এ লজিং কোন দুলাল, কিতাবে আছে, কোন শাস্ত্রে আছে আমি বুঝতে পারছি না। দুলাল, আল্লাহ এ তোমার লজিং আমারে বলো, এই বচনের খাতাটা নিয়ে একটু বাইরে আসতি, ম্যাট ভাইতে একটু বচন শুনতে চায়। এই লজিং আম্মা, লজিং আম্মা, আম্মা, লজিং আম্মা। এই, তুমি দিনের মধ্যে 14 বার তুমি লজিং আম্মা করে ডাক। কে কি হয়েছে? কি করব? ওই যে বড় মিয়া কতিছে আপনার বচনের খাতাটা নিয়ে বাইরে হতে। ম্যাট ভাই বলে বচন শুনবে। ম্যাট ভাই আমার বচন শুনবি কি জন্য? আমি কি ম্যাট ভাইয়ের জন্য বচন রচনা করতেছি নাকি? এই পায়রা, পায়রা, ও পায়রা, বচন শুনবে আর আমার এইসব কাজ করতে দিয়েছে, কামলার কাজ। লেখাপড়া শিখে লাভ হলো কি? যা একটু বাজার টাজার করে টেকনিস কামাতাম, কোয়ালিটি কন্ট্রোল করতেছে আর মানুষ পায় না। পায়রা, ও পায়রা, কি হয়েছে? দেখ তো কি করবো? কি হয়েছে? দেখ, দেখ তো তোর আব্বা আমার বচনের খাতাটা নিয়ে বাইরে ডাকতেছে। ম্যাট ভাই নাকি আমার বচন শুনবি। মানেটা বুঝতে পারতেছো না মা? তোমার বচন জনসমক্ষে প্রচার করা যাবে কিনা সেটা পরখ করে দেখবে। আমার তো ঢাকায় জল ক্লিয়ারেন্স ঠিকই দিয়েছে, এখন দেখবি তোমার এই বচন নিয়ে একটা ঝামেলা করবি। আমার বচন পরখ করার জন্য ম্যাট ভাই কিনা? কি আর করবা মা, তোমার স্বামীর কাছে তো ম্যাট বেসের আর কারো কোনো মূল্যই নাই। একটা আদা পাগল মানুষ, সে কিনা বচন শুনে ডিসিশন নেবে সেটা প্রচার করা যাবে কিনা। আমি বচন শোনাতে যাচ্ছি নে, তোর আব্বাক যায় কথাটা জানাই দিয়ায়। মা, এই সংসারের শান্তির জন্য তুমি তো সবকিছু সহ্য করে যাচ্ছ, এখন হঠাৎ করে রাগে গিয়ে যদি তিনার কথার বাইরে যাও তাহলে তো তোমার সব সৃষ্টি ব্যর্থ হয়ে যাবে মা। তাহলে আমি কি করতে যাচ্ছিস? আমি যাবো বচন শোনাতি। কি আর করবা, একটু ধৈর্য ধরে সবকিছু সহ্য করে যাও, তখন দেখবি তোমার সময় একদিন ঠিকই আসবি। তাহলে আর কি করছিস যখন, যাই বচন শোনাই আসি গে। যা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি বসেন, ভাই বসেন বসেন। এতদিন আপনার বচন রচনার কথা শুনেছি, আজকে নিজ কানে দু একটা বচন রচনা শোনার জন্য আপনি এখানে চলে আসলাম। আপনি আমার বচন শুনতে চাইছেন শুনে আমি খুব খুশি হয়েছি। এতদিনে আমি একটা উপযুক্ত মানুষের বচন শোনাতে পারবো। এইসব বচন তো আর পাগল ছাগলদের জন্য না, এই আপনার মতো বুদ্ধিমানদের জন্য। কথাটা কিরম বললেন ভাবি সাহেব? মানে আমারই তো সবাই পাগল ছাগল হিসেবে জানে, সেই জন্য তো আপনার হাসবেন্ড মানে আমার নাম দিয়েছে ম্যাট ভাই। ওই তো, যারা আপনারা চিনতে পারে না তারা আপনারা পাগল ছাগল ভাবে, আর আমরা যারা আপনারা চিনি, আপনারা বুঝি, আমরা তো জানি আপনি কত বুদ্ধিমান। ভাবি, আমার সম্পর্কে আপনার এরকম উচ্চ উচ্চ ধারণার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো হেনা বেগম, এবার তোমার এই বচনের খাতা খুললে ম্যাট ভেড়ে দু চারটে বচন শোনায় দাও। জি, এই এই যে সপ্তাহখানেক আগে লেখা একটা, এটা শোনাই। শোনা শোনা। কাঁসারে যে শোনা ভাবে, শোনা মানে ওই যে কানে আগে জিনিস। বাড়ান, বুঝতে পেরেছি। জি, এই কাঁসারে যে শোনা ভাবে, শোনা দেখলে সে মূর্ছা যাবে। কাসারে যে শোনা ভাবে, শোনা দেখলে সে, আরে বাহ, চমৎকার হয়েছে। ভাবি সাহেব, আরেকটা শোনা, আরেকটা শোনা। এই ইডাও সপ্তাহখানেক আগে লিখেছি, ইডা শোনাই। এই যে এক কানায় আরেক কানারে পথ দেখায়, খাদে পড়ে দুই কানায় লোক হাসায়। এক কানায়, এটাও তো চমৎকার হয়েছে ভাবি। মানে এক কানায় আর এক কানারে পথ দেখায়, তারপরে কি হয়েছে, খাদি উড়ে দুই কানায় লোক হাসায়। খুব চমৎকার হয়েছে। আরেকটা শোনা। এই তাহলে এই যে প্রথম দিককার একটা শোনাই। নিজের মাতা বুদ্ধি দেবে অন্যে, মাথা তবে রেখেছ কি জন্যে? এ তো বিরাট বচন রচনা করে ফেলেছেন আপনি। প্রত্যেকটার মধ্যে এটা সূক্ষ্ম অর্থ লুকিয়ে আছে। না ভাবি সাহেব, আপনি ভাজ খালি গর্ব ভাবি সাহেব। খুশি হলাম, খুব খুশি হলাম। চিন্তা করা যায় না কিরকম খুশি হয়েছি। আচ্ছা ম্যাট ভাই, আপনি যদি আর বচন শুনতে না চান তাহলে কি আমি যেতে পারি? ঠিক আছে ভাবি সাহেব, আজকে আপনি যান, এর পরে যখন আবার আমার বচন শুনতে ইচ্ছে করবে তখন নিশ্চয়ই শুনে যাবো। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে প্রত্যেকটা বচন রচনার মধ্যে একটা সূক্ষ্ম খোঁচা মারা আছে, জিনিসটা আপনি বের করেছেন, মানে খেয়াল করেছেন আপনি? সূক্ষ্ম খোঁচা একখানা আছে সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু খোঁচাটা যে কিসের জন্য কার জন্য সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। তয় ম্যাডাম, আমার মনে হচ্ছে এই খোঁচাগুলো হচ্ছে কি এই পলিটিশিয়ানদের উদ্দেশ্য। আপনি ন্যাশনাল লেভেল চিন্তা বাদ দিয়ে এই লোকাল চিন্তা শুরু করে দেন তো। আচ্ছা, আমার যেটা মনে হয় যে এই বচন রচনাটা এখনই জনসমক্ষে না গিয়ে ঘরের মধ্যে রেখে দেওয়া বেটার। ও, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই বচনের খাতাটা নিয়ে আমার ঢাকায় যাওয়া ঠিক হবে না? এই বচন নিয়ে আরো অনেক গবেষণার বিষয় আছে। আর একটা জিনিস, মানে ভাবি সাহেব হঠাৎ করে বচন রচনায় মনোনিবেশ কেন করলেন, এই বিষয়টা জানতে হবে। ও, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এগুলোর একেবারে ডিপে গিয়ে আদ্যপান্ত জেনে তারপরে জনসম্মুখে প্রকাশ করাই উচিত হবে, তার আগে উচিত হবে না। তারপরে ঠিকই ধরেছে। ঠিক আছে।
যাবা মেট ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিসের ইন্তজাম চলতেছে তো পাগলা? হ্যাঁ, আরে আগামী তোমরা তো দেখতেছি। এই আমি হলাম ফলের কারবারি, আমার ইন্তজাম তো সব ফল নিয়ে। কিন্তু তোমার কারবার তো হচ্ছে ওই যে ভ্যানে করে গ্রামে গ্রামে যে ফল বিক্রি করা। ওই গ্রামে গ্রামে ঘোরাঘুরি করে ফল বেচা অনেক পরিশ্রম। আচ্ছা, আর তাছাড়া এই গ্রামে তো আমার আর এই ফলের চাহিদা নাই, তাই এই তুফাইলের পরামর্শে তার সাথে ভাগিদারি হয়ে ফলের দোকান দিচ্ছি। তো এই দোকানে কিসের কারবার চলবে? এই জায়গায় ফলের কারবারই করবানি ভাই। আপনার ঘোষণার পর থেকে গ্রামে যে সমস্ত ফলের দাম বাড়িয়ে গেছে সেই সমস্ত ফল আমরা বিক্রি করবানি। আপনারে দিয়ে দোকানে শুরুয়াত করাবো, ফিতে কাটে আপনি দোকানে শুরুয়াত করবেন। আর প্রধান অতিথি বানাবানি আমাকে ওই পরামানিক সাহেব রে। তো নজর পরামর্শে যদি তোমরা প্রধান অতিথি বানাও তাহলে তো সুরতের তারিখ 100 পিছাতে হবে, কারণ তিনি কালকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। ওই রাস্তাঘাটে আজকাল যেরামে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট, লোকজন তো ঢাকতে খুব কমই ফেরত আসতে পারছে ম্যাট ভাই। কথাটা অ্যাক্সিডেন্ট না, হ্যাঁ, কথাটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। আর উনি কালকে ফিরে আসতে পারবে না পরে ফিরে আসতে পারবে একমাত্র উনি এবং আল্লাহ ছাড়া কেউই জানেন না। তো অবশ্য ওনারা আমি বলেছি যে কালকে যাওয়ার সময় বিসমিল্লাহ করে দক্ষিণ রাস্তা দিয়ে যেন বাস স্ট্যান্ডে চলে যায়। আমার বিশ্বাস উনি চলে আসবে। উনি আসলে পারে 1 সপ্তাহ লাগবে, তারপর তুমি দোকানের ইন্তজাম করে শুরু করে দিও না। তা তো ঠিকই। আর আমাকে যে সমস্ত কাজ বাজ বাকি আছে তা শেষ করতে করতে 1 সপ্তাহ লেগে যাবে নি। হ্যাঁ, এখনো তো অনেক জিনিস বাকি। ফার্নিচারের অর্ডার দেওয়া লাগবে, মেলা ফার্নিচার লাগবে। কথাটা ফার্নিচার না, তোমার নয় এবং মর্মত্ব দিকে অনেক প্রবলেম। কথাটা হবে ফার্নিচার। ফার্নিচার ফার্নিচার তোমারও তো প্রবলেম আছে দেখি। এই কথাটা হবে ফার্নিচার। ফার্নিচার স্যার স্যার। আচ্ছা, এখন এতটা সময় নেই, এখন শিখাতে পারবো না, পরে এক সময় যোগাযোগ করে শিখাবো না। আর তোমাদের কামেরও ইন্তজাম দেরি আছে, শুরু করে দাও, আমি যাই। কথাটা ফার্নিচার। ফার্নিচার স্যার, ফার্নিচার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। ফার্নিচার 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 আবার কও। ফার্নিচার ফার্নিচার। ম্যাট ভাই সত্যি, ম্যাট ভাই সত্যি, মানে কি বলবো, সত্যি সত্যি তিনি তোমার বচনগুলোরে যা পছন্দ করেছেন। ইস, তোমার তিনখানা বচন ম্যাট ভাই মুখস্থ করে সাথে করে দিয়ে গেছে। ঢাকায় নিয়ে যাওয়ার ব্যাপারে কি বলেছেন সেটা বলো। না, ঢাকায় নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি সেরকম কিছু আভাস দেননি, তবে যেটা বলেছেন সেটা হচ্ছে ঢাকায় নিয়ে গিয়ে বচনগুলো রবিনের হাতে দেওয়া যাবে না, তাই তো? না, বললাম যে সেরকম কিছু সরাসরি বলেননি, তবে এই এই আভাসটা সেরকমই আর কি। তো তিনি ইরাম আবাস কি জন্য দিলেন সেটা জানতে পারি? তিনি আভাস দিলেন, কিন্তু কি কারণে আভাস দিলেন এত ব্যাখ্যা তো আমি করতে পারবো না। আচ্ছা, বচনগুলো তেনার যদি সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে তিনি ইরাম আবাস কি জন্য দিলেন সেটা তোমার জানা উচিত ছিল। প্রথমত তিনি বললেন যে বচনগুলোর মধ্যে খুঁচা আছে। আমি বললাম জি ম্যাট ভাই, খুঁচা আছে, এবং আমার মনে হয় খোঁচাগুলো এই ন্যাশনাল লেভেলের পলিটিশিয়ানদের দেওয়া হয়েছে। তিনি মতান্তরে বললেন যে না, এই লোকাল লেভেলের লোকদের দেওয়া হয়েছে। হ্যাঁ, তা আমার বচনের ধারাটাই তো শিরাম, খুসা মেরে লোকদের সজাগ করা। না হিনা বেগম, এইটা তো হতে পারে না। তুমি লোকাল লেভেলের লোকদের খোঁচা দিবা, লোকাল লেভেলের মানে ভাঁজখালী গ্রামের লোকদের খোঁচা দিয়ে তুমি অসন্তুষ্ট করবা, তাতে হতে পারে না। তুমি যত ইচ্ছে বচন রচনা করো, ঘরে বসে আমরা শোনাও, তাতে অসুবিধা নেই। শুধু এই লোকাল লেভেলের লোকদের খোঁচা দিবা, এই জন্যই তোমার বচন কিন্তু এখন প্রকাশ করা যাবে না। তাহলে কি আমার বচন কোনোদিনই প্রকাশ হবে না?
না, ম্যাড ভাই বলেছেন যে অনুসন্ধান করে বিচার বিবেচনা করে দেখা যেতে পারে যে তোমার বচনগুলা প্রকাশ প্রচার করা যায় কিনা। অনুসন্ধান মানে আবার কি? এত মানে করো কেন তুমি? এত মানে সব কিছুর মধ্যে খালি মানে খোঁজো। শোনো, এই লুঙ্গি ভাঁজ করতে লুঙ্গিটা দিও কিন্তু। কত বছর ঢাকায় গিয়েছে, বিপদ হয়েছিল। বদর মিয়ার বাড়িতে তো কেউ লুঙ্গি পরে না, সব হাফ প্যান্ট পরে। একদিন হাফ প্যান্ট পরে আমাকে রাইতে ঘুমাতে হয়েছিল। এই দেখো, তোমার এই কথা শুনে আমার আরেকখান বচন মনে পড়ে গেল। সেটা হলো, জামা প্যান্ট পরে তুমি যতই ইজ্জত থাকো, মহৎ কাজ না করিলে ইজ্জত থাকবে না কো। ওরে বাপ রে বাপ, তুমি এর মধ্যে একটা নতুন বচন রচনা করে ফেললে। তুমি তো বিষম প্রতিভা, বেকায়দা প্রতিভা, তুমি বিরাট প্রতিভা। আরে তোমার মতো প্রতিভারে আমি আমার এই ছোট্ট ঘরে আটকে রাখবো কি করে বলো দেখি? সেটাই তো আমি বলতে চাচ্ছিলাম, তুমি তো বুঝতেছো না। কি ব্যাপার? আপনি আমাকে পড়াতে বসে ওই পায়রা বুদ্ধিকে এত ঘন ঘন তাকায় কি দেখছেন? টুনটুনি, টুনটুনি, এ কি তুমি প্রশ্ন করলে টুনটুনি? তোমার পায়রা বউ একটা কাজ করতেছে, কাজটা ঠিক মতো করতেছে কিনা অ্যাজ এ লজিং মাস্টার হিসাবে সেটার দেখাশোনার দায়িত্ব কর্তব্য তো আমার, ঠিক নেই? নজরদারি করতে হবে না? নজর পড়া মানে কি লজিং মাস্টারের নজরদারি করার স্বভাবটা একটু বেশি মনে হচ্ছে। নজরদারি না করলে তোমাকে সাকসেস হবে কি করে পায়রা? থাক, আরে এত খবরদারি করা লাগবে না নে। আবার তো আলগা আলাপে চলে যাচ্ছেন। আপনি আমাকে পড়াচ্ছেন, মনটা আমাকে দেন। মনটা আমারে দেন মানে হোয়াট ডু মিন বাই দ্য টুনটুনি? তুমি কি বললে এগুলি? হোয়াট ডু মিন? আমি কইছি মনটা আমারে না, মনোযোগটা আমারে দেন। আপনি শুনতে ভুল করেছেন। ও টনটনি, তুমি যে কি সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে কথার প্যাচ মাইরে কথা ঘুরাতে পারো। আচ্ছা থাক, তোমার সাথে আমি কথা করতে চাই না। তোমার যে ট্রান্সলেশনগুলি দিয়েছি এটা সাকসেস করে আমাকে তাড়াতাড়ি দেখাও। পায়রা, তুমি যে ঢাকা যাবে, ঢাকা গিয়ে কি করবে না করবে এর একটা সাজেশন অ্যাজ এ লজিং মাস্টার হিসাবে আমার কাছ থেকে কি নেওয়া তোমার উচিত ছিল না? আপনি আবার কিসের সাজেশনের কথা বলতেছেন? পায়রা, তুমি 1 মাসের জন্য ঢাকা শহরে যাচ্ছ, তোমার জন্য সাজেশন লাগবে না অ্যাজ এ লজিং মাস্টার হিসাবে? এটা তোমার চাওয়া উচিত ছিল, ঠিক আছে? তুমি যখন চাওনি, অ্যাজ এ লজিং মাস্টার হিসাবে আমারই দায়িত্ব পড়েছে ভালো ভালো সাজেশন তোমাকে সাপ্লাই করা। আবার তো আলগা আলাপে চলে যাচ্ছেন, তাই না? টনটনি, টনটনি, তুমি এটাকে আলগা আলাপ বলতে পারলে? আমার স্টুডেন্ট ঢাকা শহরে যাচ্ছে, তার কি হবে না হবে এটা নিয়ে অ্যাজ এ লজিং মাস্টার হিসাবে আমার যে কি টেনশন, কি চিন্তা তুমি সেটা জানো? তুমি ভাবতে পারো? আচ্ছা কোন দেখি আপনি আমার জন্য কি চিন্তা করতেছেন, আর আপনার সাজেশনটা কি আমার জন্য? ঢাকায় যে তোমার ফুপুর বাড়িতে ল্যান্ড করার পরে তোমার যে কাজটা করতে হবে, নিজের পার্সোনালিটি বজায় রাখতে হবে। এমন ভাব ধরে থাকবে যাতে করে কেউ তোমার এই কোনো আলতু ফালতু কথা কতি না পারে। এই যে শুনেন শুনেন, আলতু ফালতু কথা বলতে আপনি কি মিন করতেছেন? হ্যাঁ, এটা উদাহরণ সব বুঝাই দেন দেখি। না মানে হচ্ছে ঢাকা ইদানিং খুব ফাস্টের উপর দিয়ে চলতেছে। মেয়েদের দুর্বলতা দেখলে আই লাভ ইউ জাতীয় কথাবার্তা বলে ফেলে। ঢাকার মধ্যে প্রেমের ব্যাপারে এত অবনতি হয়েছে পায়রা, এ ব্যাপারে তোমার সাবধান হতে হবে। আর দ্বিতীয় যে বিষয়, করবো না আমি। এই যে ছাত্রীর সাথে এসব প্রেম ফেরেম নিয়ে এইসব উপদেশ দেওয়াটা আমার পছন্দ হচ্ছে না। আমি আব্বার কাছে এখনই কমপ্লেন দিতে যাব। টুনটুনি বসো, বসো টুনটুনি। শোনো, এই জগৎটা, বাস্তব জগৎটা অনেক খারাপের দিকে চলে গেছে টুনটুনি।
এখন অ্যাজ এ টিচার হিসাবে ছাত্রীদেরকে অনেক ধরনের উপদেশ দিতে হয়, বুঝতে পারছো পায়রা? দ্বিতীয় বিষয়টা আমি তোমাকে কাল সকালে বোঝাবো, ঠিক আছে? এই নাবালক মেয়েটা যেভাবে ডিস্টার্ব করতেছে, এই তোমার ট্রান্সলেশন লাও তো, খোলো খোলো। আমি পড়বো না। টনটনি, টনটনি তুমি অনেক বেয়াদব হয়ে গেছো, খোলো খোলো। ভাইরা তুমি কাজ করো। টনটনি খোলো খোলো দেখি। একটা ট্রান্সলেশন দিয়েছি, তুমি একটা এখন পর্যন্ত করনি, এ কি? বড় মেয়ের কাছে বিচার করতে হবে। বয়তে শুরু করো। বিধি তুমি তুলিয়া লও তোমার নিরালায়, বিধি তুমি তুলিয়া লও তোমার নিরালায়। মাটির এই দেহ খানি কেন পাঠাইলা, মাটির এই দেহ খানি কেন পাঠাইলা, আমি আর সইতে পারি না। বিধি তুমি তুলিয়া লও তোমার নিরালায়, বিধি তুমি তুলিয়া লও তোমার নিরালায়। শুনিয়াছে মানুষ সত্য তার উপরে না হয়, তবু কেন বিধি তোমায় খুঁজিয়া বেড়ায়। শুনিয়াছে মানুষ সত্য তার উপরে না হয়, তবু কেন বিধি তোমায় খুঁজিয়া বেড়ায়, আমি আর সইতে পারি না। বিধি তুমি তুলিয়া লও তোমার নিরালায়, বিধি তুমি তুলিয়া লও তোমার নিরালায়। ইচ্ছে হলে মারতে পারো, পারো বাঁচাতে, হে সবকিছু হয় যে বিধি তোমার লীলাতে। ইচ্ছে হলে মারতে পারো, পারো বাঁচাতে, হে সবকিছু হয় যে বিধি তোমার লীলাতে। এ লীলা বুঝতে পারি না, বিধি তুমি তুলিয়া লও তোমার নিরালায়, বিধি তুমি তুলিয়া লও তোমার নিরালায়। মাটির এই দেহ খানি কেন পাঠাইলা, মাটির এই দেহ খানি কেন পাঠাইলা, আমি আর সইতে পারি না। বিধি তুমি তুলিয়া লও তোমার নিরালায়, বিধি তুমি তুলিয়া লও তোমার নিরালায়, বিধি তুমি তুলিয়া লও তোমার নিরালায়। মার্ভেলাস, মার্ভেলাস, অতি উত্তম সঙ্গীত, খুবই খুশি হলাম। আপনার ভালো লাগিছে শুনে খুশি হলাম। কাল নিতাইগঞ্জের বাজারে আসর আছে, সেখানে এই গানটা কব, তাই আপনাকে শুনাই দোয়া নিতে আসিছি। এই দোয়া দরুদের কিছু তো আমার জানা নেই, মনে করো আমি যাচাই করে বলতে পারি যে কোনটা উত্তম আর কোনটা অধম, এর বেশি কিছু জানি না। আপনি যেটারে উত্তম বলবেন সেটা উত্তমের চেয়ে উত্তম ম্যাট ভাই। আশা করছি কাল আসরে আমি মাথায় দিতে পারবো। তাহলে ওই যে বলতে চাচ্ছি যে গানের শেষে যে টানটা তুমি দিলে ওটা একটু শর্ট করলে বেটার হয়, কারণ টান বেশি দিতে গেলে তোমার দমের ঘাটতি হতে পারে বলে আমার মনে হয়। জি, মনে থাকবে ম্যাট ভাই। তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
সব বিষয়ে আপনার কত জ্ঞান। শেষের সময় টানতে যেয়ে সুর ফেল করেছে, সেটাও আপনি ধরে ফেলেছেন। আমি তো চিন্তাই করতে পারি না। আমার একটা দুঃখ রয়ে গেল ম্যান ভাই, জীবনে আমি কিছুই হতে পারলাম না। কে বলেছে তুমি কিছু হতে পারবে না? তোমারে আমি কোল বালিশের ফাইটার বানিয়েছি। তুই সুন্দর চমৎকার করে কোল বালিশ ফাইট করতে পারো। অত্র অঞ্চলে তোমার চেয়ে ভালো ফাইটার কে করে বলো তো? তুমি হচ্ছে অত্র অঞ্চলের কোল বালিশ ফাইটার চ্যাম্পিয়ন। কিন্তু আমি তো স্বপ্ন দেখতাম গায়ক হব, 100-র উপরে গান আমার ঠোঁটস্থ মুখস্থ। ওই মুখছেদ বাউলের মতো বড় বড় আসন মাথায় দেবো গান গায়ে, সেটা আর হইল না ম্যাডাম। গান তোমার অনেকগুলো মুখস্থ। আচ্ছা ঠিক আছে, তুমি এক লাইন আমার গান শোনাও তো। কি কেমন গান তুমি গাইতে পারো দেখি তো তোমার? গান গাবো? খড়কুটার এক বাসা বাংলাম বাবুই পাখির মতো, এক হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত। কি মনে হচ্ছে, কিছু হয়েছে? এক লাইনের জায়গায় তুমি 2 লাইন শুনিয়ে আমার কান তো ঝাপসা করে ফেলেছো। এই প্রতিভা নিয়ে তুমি সঙ্গীত শিল্পী হতে চেয়েছিলে? যে কিন্তু সুযোগের অভাবে হতে পারলাম কই। আপনি কতজন যে কত কিছু বানায় দিলেন, সবজিরে ফল বানায় দিলেন, আমার জন্য কিছু করা যায় না ম্যাট ভাই? তুমি একটা সহজ সরল ছেলে দুর্মচারী, তোমার আবদার তো সহজে ফেলে দেওয়া যায় না। কিন্তু তোমার সঙ্গীত শিল্পী বানাতে হলে অনেক সাধনার প্রয়োজন। সাধনা যা করতে হয় করব। তোমার সাধনা করতে কে বলেছে? সাধনা করতে হবে তো আমার। যাক, একটা যেহেতু আবদার করেছো, দেখি কি করা যায়। আলহামদুলিল্লাহ, তাহলে আমি শিওর হয়ে থাকলাম আমি গায়ক হচ্ছি। ভুল হয়ে গেল হেনা বেগম। দুলালরে বাজারে পাঠিয়ে বদর মেয়ের একটা খবর দিয়ে আমাদের আগমন বার্তা জানিয়ে দেওয়া উচিত ছিল। তাতে অসুবিধা কি? দুলাল তোমাকে বাসে তুলে দিয়ে তারপরে বাজারে যায় একটা ফোন করে দেবে না, তোমরা পৌঁছানোর আগেই তারা খবর পাই যাবে। না মানে আগাম খবর পেলে একটা সুবিধা ছিল যে বদর মিয়া হয়তো গাড়ি পাঠাতে পারত। একটু ব্যস্ত মানুষ, এখন ধরো হুট করে খবর পেলে বলে ফেলতে পারে সিএনজি করে চলে আসা। সে তুমি একা গেলি করতে পারে, কিন্তু যখন শুনবি তোমার সাথে পায়রা আছে তখন দেখবে ঠিকই রবিনরে দিয়ে গাড়ি বাস স্ট্যান্ডে পাঠায় দেবে। বদর মিয়ার ব্যবসা বোঝা যায়। আরে যার বাপ কোনোদিন গাড়ি চোখে দেখেনি সে ঢাকা শহরে গাড়ি হাঁকায় বেড়ায়। রাজনীতি করাটাই উচিত ছিল। রাজনীতি করে বদর মিয়া কি না করেছে, বাড়ি গাড়ি সব করেছে। ইডা নিয়ে সমালোচনার কি আছে? তিনি এইসব করেছেন বলে তো তোমার বোনটা সুখে আছে। তা ঠিক, ঠিক আছে, এসব নিয়ে আমি কথা বলছি না। তবে ধরো যে রাজনীতি তো আমিও করতে পারতাম। যে পার্টি গভর্নমেন্টে আসে সে পার্টি তো তার দলে আমার যোগ দিতে বলে। রাজনীতি আমার যে পোষাবে না, ওটা ভদ্রলোকের কাজ না, বুঝলে?
আচ্ছা, তোমার বোন জামাইয়ের সামনে আবার জানি এসব কথা বললো না, তিনি অপমান বোধ করতে পারেন। তিনার সামনে এসব কথা তুলবাই না। আরে না না, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো। আমি এসব কথা তুলতে যাবো কেন? কই পায়রা কি রেডি হয়েছে? হ্যাঁ, সে কোন সময় থেকে রেডি হয়ে বসে রয়েছে। হায় আল্লাহ, তাহলে তো খেপবে নেই। দাও দাও দাও, সাটা শেষ করি। আরেকখান কথা, ওই বাড়িতে যায় ম্যাট ভাইকে নিয়ে কোনো আলাপ আলোচনার দরকার নেই। কেন দরকার নেই কেন? আরে ম্যাট ভাই ছাড়া আমার আলোচনার বিষয় কি হতে পারে বলো তো? এই যে, তুমি তো কোনো কথা বুঝতেই পারো না। আরে ম্যাট ভাইয়ের কথা শুনে তারা তো হাসাহাসিও করতে পারে। জিনিসটা তো আর ভালো কিছু না। এই ভাতখালির মানুষ মাইনে নিতে পারে, কিন্তু ওই শহরের শিক্ষিত মানুষরা তো নাও মানতে পারে। তোমার কথার তো গুরুত্ব আছে হিনা বেগম। আরে বদর মিয়ার সাধ্য আছে নাকি ম্যাট ভাইয়ের মাঝে যা বোঝা? তুমি স্মরণ করা দিয়ে খুব ভালো করেছো। আমি ম্যাট ভাইয়ের প্রসঙ্গ বদর মিয়ার সামনে তুলবই না। সেটাই তো করছি, ঠিক না? হুম। আমার ঘড়িটা কোনে রাখলাম? এই যে, এই যে, এই যে। যাও তুমি পায়রারে একটু বারতি বলো, যাও। শোন, ভালো মতো চলাফেরা করিস, আব্বা আমারে কিন্তু জ্বালাবি না। আর পড়াশোনাটা একটু মন দিয়ে করিস। কাক মন দেবো ক বুবু? আমাকে লজিং মাস্টারের মন তো বই থেকে তোমার উপর। আমি যতই মন দেওয়ার চেষ্টা করি, সে তো আমার কোনো তোয়াক্কাই করে না। এই, তুই কিন্তু ইদানিং খুব ভুলভাল বকতেছিস। তিনারে মন দেওয়ার চেষ্টা বলতেছিস কেন? বল তিনার কাছে পড়ার জন্য মনোযোগ দেওয়ার চেষ্টা। হ, মনোযোগ দেওয়ার চেষ্টা, কিন্তু তার তো মনোযোগ সব তোর উপর। তুই চলে গেলি, সে তো মনে হয় ওই ওই দেবদাস হয়ে দেশান্তরী হয়ে যাবি নি। আচ্ছা ঠিক আছে, আমি তিনারে বলে যাব তোরা যাতে নিয়মিত 2 বেলা করে পড়ায়। যা, তুই তিনারে পাঠায় দে। সত্যি কবি তো? কইছি তো কব, যা। ঠিকভাবে কই দিবি কিন্তু। পায়রা, আমি জানতাম তুমি আমার খবর পাঠাবা। ঢাকায় যাওয়ার জন্যে, আমার সাজেশন নেওয়ার জন্যে তোমার মনটা খুব উতালা হয়ে আছে, তাই না পায়রা? জেদুল ভাই, আপনার সাজেশন তো নিব এবং আমার সাজেশন আপনারা শোনাবো, সেই জন্য আপনারা খবর পাঠাইছি। আচ্ছা, আগে আপনার সাজেশনটা বলেন। প্রথমটা তোমারে কাল রাতেই দিয়েছি পায়রা। সব সময় নিজের মধ্যে পার্সোনালিটি বজায় রাখবা, যাতে করে কেউ প্রেম নিবেদন না করবার পারে। ঢাকায় প্রেমের অবস্থা খুবই অবনতি ঘটেছে। আর দ্বিতীয় সাজেশনটা হচ্ছে, সব সময় এই লজিং মাস্টার দুলালের কথা স্মরণ রাখবা। সবসময় মনে রাখতে হবে সেই স্মৃতিগুলি, কিভাবে তোমার এই লজিং মাস্টার তোমাকে বাংলা পড়িয়েছে, ইংরেজি পড়িয়েছে, সমাজবিজ্ঞান, ভূগোল, সিভিক সায়েন্স সম্পর্কে জ্ঞান দিয়েছে। আরেকটা জিনিস সবসময় মনে রাখবা, পড়ার টেবিলে তোমার এই লজিং মাস্টার যে সুন্দর করে মিষ্টি ভাষায় কথাগুলি বলেছে, সেটা সবসময় মনে রাখতে হবে, ঠিক আছে? এইসব স্মৃতি মনে করতে হবে কেন? এসব স্মৃতি স্মরণ করলি আমি এতদিন তোমারে যা পড়িয়েছি সেগুলি সব মনে পড়বে। তালি পরে মনের মধ্যে একটা রিভিশন তৈরি হয়ে যাবে। অ্যাডমিশন টেস্টে তুমি অনেক দূর আগায় যেতে পারবে। আর সব সময় তোমার সাথে আমার যে মধুর স্মৃতিগুলি রয়েছে সেগুলি মনে করার চেষ্টা করবে, ঠিক আছে? ও আচ্ছা, বুঝতে পারছি। মধুর কোনো স্মৃতি যদি থাকে তাইলে হয়তো সেটা মনে পড়বে। যাকে, এবার আপনি আমার সাজেশনটা শুনেন। আমি যতদিন না থাকতেছি আপনি কিন্তু টুনটুনেরে মনোযোগ দিয়ে পড়াবেন, আর মনে করবেন যে আপনি টুনটুনেরে না আমারে পড়াচ্ছেন, ঠিক আছে? কি বলতেছো পায়রা, আমি ঠিক বুঝতে পারতেছি না। আমি তোমাকে ভাইবে টুনিকে পড়াবো, তালি পরে আমার লাভ কি? ও মা, কি করছেন? লাভ হচ্ছে না? লাভ হচ্ছে যে আপনি আমার অনুপস্থিতিতে আমার উপস্থিতি অনুভব করবেন। এই যে, এইভাবে বসে থাকলে তো চলবে না। আপনি আমার পেছনে পেছনে আমার ব্যাগগুলো নিয়ে ফলো করতে করতে আসেন।
এরই নাম কি প্রেমের নাম যন্ত্রণা? গৃহ শিক্ষক থেকে এখন লেবারে পরিণত হয়ে গেলাম। হয়েছে হয়েছে, গোষ্ঠী গোষ্ঠী তো আমার বিদেশি জুতো ধরে একবারে ছিঁড়ে ফেলবি না রে। না আব্বা। এই আমার সানগ্লাসটা একটু মুছে দাও তো। শোনো, আমি হয়তো সপ্তাহখানিক থাকবো, আর পায়রা থাকতে চাইলে আরো কিছুদিন বেশি থাকতে পারে। পায়রামু 1 মাস থাকতে চাইছে আব্বা। 1 মাস? হ্যাঁ। তোমার তুই 1 মাস ঢাকা পড়ে থেকে কি করবি রে? কি কোন আব্বা, 1 মাস কি খুব বেশি সময় হলো নাকি? আর দেখতে দেখতে চলে যাবে, আর পরীক্ষা তো শেষ, বাসে বসে তাই কি করবো? সেটাই তো। না না, তুই ঢাকা পড়ে থাকলে তোর মার এখানে কাজকর্মে অসুবিধা হবি না। তোর মা তো আবার তুই ছাড়া অসল। এই শোনো, এই টাকা করে রাখো। এই যে কদিন আমি থাকবো না, বাজার সদায় থাকা খরচ কিন্তু সাবধানে করবো। আচ্ছা শুনো, এই পায়রা তো ঢাকায় যে 1 সপ্তাহের বেশি কখনো থাকতে পারিনি। এবার যদি 1 মাস থাকতে চায় তাহলে থাকুক। ওই আমি এদিকে সব গুছাই নিবানি। দুলাল আছে, আবার উজ্জ্বল নামের একজন নতুন কামলারে। ওরে খুদা রে, এটার মধ্যে কি পড়েছে? কাপড় চোপড় পড়েছে না লোয়া লোক করে পড়েছে? এত এত ভারী কে পায়রা? এ নাও, এটাও ধরো, এটাও ধরো। আরে মা, এই ব্যাগের মধ্যে বরফ পর্যন্ত 5 কেজি পাটা লেগুট দিয়েছে, এই জন্য এত ওয়েট হয়েছে। আবার ইটা ধরতে হবে? 3 কেজি সিরাও আছে এর মধ্যে। ওরে খোদা লজিং মাস্টার রে, এর চেয়ে গরুর গোয়ারে গরু অনেক ভালো ছিল। আমি সামনে সামনে গেলাম, আপনারা একটু আসেন। আচ্ছা শুনো, উনাকারে বাস স্ট্যান্ডে তুলে দিয়ে কিন্তু তুমি চলে আসবা। ওরে খোদা, এরে এ তো চাক্কু আছে। ওরে খোদা, চাক্কা যে আছে কলিও তো হয়, তাতে জানটা বাঁচতো। বাসাল হয়ে যাচ্ছে দিন দিন। এই যে নেন আব্বা, আপনার জুতো জোড়া একেবারে পরিষ্কার করে সাদা করে দিছি। কই আমার 10 টাকা দেন, আপনি না বলেন পরিষ্কার করে 10 টাকা দেবেন। দাও, আমার মহাজন হয়েছে একজন। ঠিক আছে, নে তোরে 10 টাকা না, তোরে আমি গুনে গুনে 20 টাকা দিলাম। আচ্ছা শুনো, তুমি যে দুলালের বাস স্ট্যান্ডে নিয়ে যাচ্ছ, বাজার না করলে তো রান্না বান্না সব বন্ধ হয়ে থাকবে না। ওই ও যখন বাজারে যায় ফোন করতে যাবি, তখন যেন সদাপাতি করে নিয়ে আসে, তুমি একটু মনে করাই দিবা। আচ্ছা তাহলে তোমরাও সবাই শোনো, লজিং দুলালের বাজারে যাওয়া নিষিদ্ধ ঘোষণা হয়েছে। নতুন কামলা রাখা হয়েছে উজ্জ্বল, সে একটু পরে আসবে না, তারে বাজারে পাঠাবে। ঠিক আছে, এ চলো মা, আমরা রওনা দিই। চলো চলেন আব্বা, ঠিক মতো থাকিস। হ্যাঁ যাও, আমারে জ্বালাবি না কিন্তু। বেরে মা, চলি। আচ্ছা আরে সালাম আলাইকুম লজিং ভাই, এই সকাল সকাল 3টার ব্যাগ হাতে করে নিয়ে কোনে যাচ্ছেন? ভাল লাগলো, খুব ভাল লাগলো, তোমার দেখে অনেক ভাল লাগলো। শান্তি শান্তি আর শান্তি। কিন্তু কথা হচ্ছে,
তুমি আমার লজিং ভাই বলে রাখতেছো কি জন্য? আমার নাম দুলাল। বরং লটা শর্ট করে তুমি আমার দুলাভাই ডাকতে পারো। দুলাভাই ডাকবো? আমার তো কোনো বোনই নাই যে আপনি দুলাভাই ডাকবো। ওহো, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারিছি। তুমি তাহলে দুলাভাই কতি চাচ্ছ না। আচ্ছা ঠিক আছে, তুমি দুলুভাই কয়ে ফেলো। না, দুলুভাই তো কওয়া যাবে না, কারণ আমার প্রিয় ছাত্রী পায়রা আমার সে নাম করে ডাকে। তুমি তো বাড়ির কামলা, কামলা হয়ে সেটা কওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আমার যে নাম করে ডাকিছিলে সে নাম করে ডাকো, লজিং ভাই বলে ডাকো, ঠিক আছে? তাহলে ঘুরে ফিরে আমার লাইনে আসলেন, তাই না? যাক, সেসব কোনো ব্যাপার না। আসে এক কাজ করো তো, তুমি মাল মশলাগুলি নিয়ে নাও, আমরা বাস স্ট্যান্ডে যাবো। কাজে যোগ দেওয়ার আগেই কাজ শুরু করে দিতে বলতেছেন লজিং ভাই। না, ব্যাগ যে টানছে সেই টানবে। জি জি। নয়া কামলা যোগ দেওয়ার পরেও আমার ব্যাগ টানতে হবে। কারণটা হলো নয়া কামলার অন্য কাম আছে। আসসালামু আলাইকুম শিরোমণি সাহেব। ওয়ালাইকুম। এই জি, তুমি ওর শিরোমণি সাহেব বললে কেন? আপনি তো শিরোমণি না। তাহলে কি ডাকবো আব্বা? না না, শিরোমণি সাহেব, শিরোমণি বলে শুধু ম্যাড ভাই। তুমি আমার এটা বলবা, তুমি আমার বলবা হলো গিয়া বড় মিয়া। হ্যাঁ জি, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, বড় মিয়া। আর ওর মারে ডাকবা বড় মা। জি বড়, জি বড়, হ্যাঁ ওর মারে ডাকবা বড় ও মা। জি জি, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে বড় মিয়ার। এই দুলাল, জি এই ব্যাগ তুলো আগো, ঝামেলা করো যাও। জি, আমার সাথে কি যাওয়া যায়? না না, তুমি যাও। একা না, আমি একটু আপনি কথা করতে না, আমি তুমি যাও, আমি ওর সাথে বাইরে নিয়ে আর কি হাঁটতাম আর কি। এরকম ভারী জিনিস একলা একলাই টানতে হবে। শোনো, জি তুমি এখন বাড়ি যাবা। হ্যাঁ জি বড় মিয়া। বাড়ি গিয়ে তোমার বড় মার কাছে টাকা নিয়ে জি। বাজারে গিয়ে সদা করবা, জি ঠিক আছে? ঠিক আছে। আর সাবধানে থাকবা, দেখে শুনে রাখবা। আমি আর ও একটু ঢাকা যাচ্ছি। জি বড় মিয়া। আরে শোনো, জি ওই মা যখন রান্না করে থাকবি জি। তখন কিন্তু রান্না করে আশেপাশে থাকবা। হ্যাঁ কখন মায়ের কি লাগে না লাগে আগায় গুছাই দিবা, ঠিক হ্যাঁ। আছে? ঠিক আছে বড় মিয়ার বড় বিটি। এই তুমি আমার বড় মেয়ের বড় বেটি করলে কে? না, আপনি তো বড় মিয়ার বড় বিটি, তাই আপনাকে বড় মিয়ার বড় বিটি বলেই ডাকলাম। ও ঠিক আছে, তাহলে ডাইকো, নামটা সুন্দর আছে। আব্বা চল রওনা করি আব্বা। জি, আসসালামু আলাইকুম। যাও, বাসা যাও। জি। আচ্ছা তোফা, দোকানের সাইনবোর্ড কি নিজেরাই লেখবো নাকি এই বাজার থেকে আর্টিস্ট দিলে আনবো? নিজেরা লাগবো বলতে তুমি কি বুঝাচ্ছ? তোমার কি লেখাপড়া বলে কিছু আছে? আমার তো নেই। তাহলে এক কাম করবো না, ওই বাজার থেকে আর্টিস্ট দিয়ে লেহায় আনবো না। কিন্তু সাইনবোর্ড যে লেখবো, দোকানের নাম কি দিবে? ওই দিনে তোমার চিন্তা করতে হবে না। ম্যাডবের কাছে যে বললি সুন্দর একটা নাম দিয়ে দেবে না। রাইট বলিছাও, রাইট বলিছাও। এই আকাম, তুফা, এ কি ঘর বানতেছিস রে? আসসালামু আলাইকুম পরামানিক স্যার। সালাম আলাইকুম। দোকান হবি দোকান, ফলের দোকান দিওয়ানি। আপনারে দিয়ে দোকানের শুরুয়াত করাবো। আপনি ধারতে ঘুরে আসার পর দোকানের শুরুয়াত হবে। ম্যাট ভাই ফিতে কাটবি আর আপনি প্রধান অতিথি। আর তো মকসেদ বাউল আছে না, মকসেদ বাউল গান গাবি। সবই তো থাকবে দেখতেছি, এই খাওয়া দাওয়া থাকবি না? নিশ্চয় নিশ্চয়। ও আগা, ও কি করছে? ওরে ফলের দোকান, শুরুয়াত শেষে ফল খাওয়া হবি। ও ও, তো ঠিক আছে, ঢাকার থেকে ঘুরে এসে সব বিস্তারিত শুনবো না, সময় নেই। হ্যাঁ চল তোমার। আব্বা চলে। আসসালামু আলাইকুম। এতবা লেও লেও তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আজ না শুক্রবার। শুক্রবারটা তোমার কি? নামাজের তো বহুত দেরি আছে। আরে ভাইরে না মাজলা, ওই যে প্রতি শুক্রবার সকালবেলায় ম্যাট ভাই সবার প্রশ্নের উত্তর দেয় না।
সওয়াল জবাব 1 ঘন্টা। হুম, লেও লেও লেও, হাত চালাও, হাত চালায় কাম করো। ও কি আব্বা, আপনার ম্যাট ভাই ওরাম করে রাস্তা আগলে দাঁড়িয়ে রয়েছে কেন? বুঝতে পারতেছি না, মনে হয় ওনার মনের ভিতরে কিছু একটা আছে। চল তো। সালাম আলাইকুম ম্যাট ভাই, আপনি রাস্তার ভেতরে এভাবে দাঁড়ায় আছেন যে? আপনার জন্যে আপনার লজিংটা দেখলাম যে আপনার বাক্স ব্যাটটা নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তখন ভাবলাম যে আপনিও যেতে পারেন, সেই জন্য দাঁড়িয়ে আছি। তা পায়রা কেমন আছো তুমি? যে ভালো। আপনারা ওরাম করে রাস্তায় দাঁড়ায় থাকতে দেখে তুমি ভয় পেয়ে গেছিলেন। না না, ভয়ের কিছু নেই, ভয়ের কিছু তো না হয় সেই জন্য তো দাঁড়িয়ে আছি। এই দেখছিস মা, আমাদের ব্যাপারে তিনার কেমন নজর। হ্যাঁ, এইভাবে রাস্তার ভিতরে দাঁড়ায় থাকার পিছনে নিশ্চয়ই কোনো অর্থ আছে। আমাকে যাতে কোনো ক্ষতি না হয়। ম্যাট ভাই, এই আপনার দোয়ায় আমরা বাপ বেটি দুজনে ঢাকা চললাম। আপনি একটু কানেকশনের উপর রাখবেন যাতে এই আমাদের যাওয়ার পথে কোনো বিপদ ফেপদ না হয়। ঠিক আছে, রওনা দেন, রওনা দেন। এ হল্ট, হল্ট, আর এক পাই যাবেন না সেই অনুসারে। জি ম্যাট ভাই, আপনি হলট বললেন কেন? কালকে আপনারে কি বলেছিলাম শিরোমণি সাহেব, আপনার মনে নেই? স্মরণে আসতেছে না। কালকে আপনারে ঢাকায় রওনা দেওয়ার জন্য, বাস স্ট্যান্ডে রওনা দেওয়ার জন্য কোন রাস্তা দিয়ে আসতে বলেছিলাম? কোন রাস্তা? ওরে আমার ক্ষুধা রে ম্যাট ভাই, আমাদের তো ওই ভাজখালির দক্ষিণের রাস্তা দিয়ে বাস স্ট্যান্ডে যেতে বলেছিল। সেই জন্য আমি পথ আগলে দাঁড়িয়েছিলাম। আমি জানতাম যে একটা ভুল হবে, এবং ভুল করে আপনি এই ভুল রাস্তায় দিয়ে যাবেন। আপনাকে মেলাবার ইশারা দিয়েছিলাম, আপনি বুঝতে পারছেন? যে ভালোই হয়েছে, থাক যে আপনি যে বাধা দিলেন, আমাদের যাওয়ার পথটা বন্ধ করলেন, এটা আমাদের যে কত বড় বিপদ কেটে গেল ম্যাট ভাই। এই মারে চল, আমরা ওই বাসখালির দক্ষিণের রাস্তা দিয়ে বাস স্ট্যান্ডে যাই। আজকে আর যাওয়া হবে না। হ্যাঁ, আজকে যাত্রা বাতিল। আপনি আগামীকাল যাবেন ইনশাল্লাহ। এরা আপনি কি করছেন ম্যাট ভাই? আমাদের মালপত্র সব অলরেডি বাসে সাথে চলে গেছে। আচ্ছা, আপনি আপনার বেটিকে বুঝান তো, বেটিকে বুঝান। বুঝান। জি জি। কি বুঝাবেন আপনি? আমার গাড়ি দাও না। না আমি যাব না, কিন্তু আচ্ছা উজ্জ্বল, জি তোমার বড় মেয়ে তো বাড়িতে নেই। জি জি, মাছ মাংস বেশি কিছু লাগবে না। আচ্ছা ওই যদি ছোট মাছ পাও তাহলে নিয়ে এসো। ঠিক আছে। আর যা যা বললাম সেগুলো মনে করে নিয়ে এসো। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে? এই শোনো শোনো, জি ওই একটু তেঁতুল নিয়ে এসো দিনি, দই বসাবো। ঠিক আছে বড় মা, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে। এই শোনো শোনো, জি বড় মা। ওই যে একটু টুনির কাছে যাও, একটু যাই খবর নাও তো, টুনি কিছু আনতে দিবি নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। এই যে জি, কি হয়েছে? আচ্ছা তুমি যে টাকা নিলে না, এই টাকা নিয়ে কি তোমার পেছনে পেছনে আমি যাবো? ভুলে গেছি বড় মা, দেন। নাও। আমার কাছে টাকা পয়সা কি ছিল, ভুলে গেলে আমি বাজার নিয়ে আসতাম। যাক, আমি আসি তাহলে। আচ্ছা। বড় মেয়ের ছোট মেয়েকে আসতে পারি? হ্যাঁ আসো। আমার নাম উজ্জ্বল। আপনি আমার প্রশ্ন করতে পারেন, বড় মেয়ের ছোট বেটি ডাকলাম কিছু জন্যই। আপনার বড় বোনেরই আমি বড় মেয়ের বড় বেটি ডেকেছিলাম, সে খুবই খুশি হয়েছে। তাই ভাবলাম যে আপনার বড় মেয়ের ছোট বেটি ডাকলে আপনি খুবই খুশি হবেন। ডাকবার পারো, কারণ নামটা আসলেই সুন্দর। তো কি কামে আইছো? বাজারে যাচ্ছি, তা বড় মা বললো আপনার জন্য কিছু আনতে হবে কিনা জিজ্ঞেস করছি। না, আমার জন্য কিছু আনতে হবে না। আচ্ছা ঠিক আছে। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
আমার জন্য একটা পিঙ্ক কালারের লিপস্টিক লাগবে। বাড়ির কামলারে লিপস্টিক আনাবেন? কেন, বাড়ির কামলা কি লিপস্টিক জানে না? নাকি গোলাপি রঙের ইংলিশে পিঙ্ক কালার কয় এটাও জানে না? না, সেটা কোনো অসুবিধা না, দোকানদারে বললে সে দিয়ে দিবে না। কিন্তু আমি যতদূর জানি লিপস্টিক একটা কিরাইবের জিনিস, যে কেউ যে করে দেয় এটা আনায় না, সেটা আমি জানি। যে কেউ যে কাউরে এটা দিতে পারে না তার মানে কি? ও, সেটা তো কেউ কাউরে উপহার দিলে তখন। আর তুমি তো আমার মায়ের টাকায় আমার অর্ডারে জিনিস কিনে আনতিছো, তাই না? তা অবশ্য ঠিক। তাহলে পরে গোলাপি কালারে, তাই তো? তাহলে আবার আসি। কি ব্যাপার বড় মেয়ে, আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন? আরে ঘটনা ঘটে গিয়েছে। কি ঘটনা? ঢাকার কোচ কি আপনারা নিতে চাইনি, নাকি আপনাদের কাছে বিলেকের মাল ছিল? এই আলতু মতো কথা বলতেছি কেন? হ্যাঁ, যে কামে যাচ্ছ সে কামে যাও, বাজারে যাও। যে ঠিক আছে, কিন্তু বড় মেয়ে বড় মতো মাছ মাংস কিনে টাকা দেয়নি, আপনারা থাকবেন না বলে। ও, মাছ মাংস ছাড়া কি ভাত খাওয়া যায় নাকি? এ হেনা, হেনা বেগম, দেখেন কি আসে পড়েছে। তুমি তুমি না ঢাকায় গেছিলে, বাস ফেল করেছো নাকি? আরে না না, পায়রা কই? আরে বলতেছি তুমি ওরে সখানেক টাকা দাও তো মাছ কেনার জন্য, দাও। তুই পায়রা কোনে? আর তাহলে তো দেখলাম যে এই কান্তি কান্তি দৌড়ে তার নিজের ঘরে চলে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এনো তুমি বাজারে যাও। আসি। আসসালামু আলাইকুম। তেজ মারিছে রে, এই দুলাল লজিং তো বাস স্ট্যান্ডে বসে দিছে। এই উজ্জ্বল, উজ্জ্বল। জি বড় মেয়ে, কিছু বলবেন? না কামলা, খারাপ। জি বলেন। শোনো, আমাদের লজিং মাস্টার জি দুলাল, জি, সে ব্যাগ বুসকা নিয়ে ওই বাস স্ট্যান্ডে ওয়েট করছে। আচ্ছা আচ্ছা, তারে গিয়ে বলো ম্যাট ভাই নিষেধ করেছে, জি আমি আজকে ঢাকা যাচ্ছি, কালকে যাব। ঠিক আছে ঠিক আছে। যাও। আচ্ছা বড় মেয়ে, ওই যে মাছ কি মাছ আনবো সেটা তো কিছু বললেন না। মাছ কি কিনবে? রুই কাতলা জিরা পাও সেটা নিয়ে এসো, খাওয়া দাওয়া নিয়ে তো চিন্তা করার সময় আছে আমার। ঠিক আছে, আমি চললাম। যাও। আসসালামু আলাইকুম। কাঁদিস না তো বাইরাবু, তোর যাওয়া কি একদম বন্ধ হয়ে যাচ্ছে? তুই আজকে যাওয়া কাল যাবি, অসুবিধা কি? কান্না থামা। আমার মনে হচ্ছে ওই ম্যাট ভাইয়ের বুড়িতে একটা বুঝলে ঢুকে দিয়ে বুড়িটা ফাটাই দেয়। আচ্ছা, ম্যাট ভাইয়ের কি দোষ? সব দোষ তো এই আব্বার। ওই নাম একটা পাগলের কথায় ওঠে আর বসে, এই জন্যই তো আমাদের উপরে এত চাপ পড়ে। এটা তুই ঠিক করছিস। ঢাকায় যে আমার প্রথম কাজ হচ্ছে রবিন ভাইরে বইলে ওই ম্যাট ভাইয়ের একটা সাহায্য করার ব্যবস্থা নিতে হবে। তুই তো দেখতেছি রবিন ভাই নিয়ে অনেক প্ল্যান করেছিস, দেখিস আবার ঢাকায় যায় তার সাথে ঢাকায় না থেকে যাইস। এই তুই কি করতে যাচ্ছিস? ক্লিয়ার করে ক, কি করতে যাচ্ছিস? না না, বলা তো যায় না, দেখা গেল যে তুই রবিন ভাইয়ের সাথে কোর্ট ম্যারেজ করে ঢাকায় থেকে গেলি। তুই কিন্তু খুবই বকর বকর করতেছিস, বুঝছিস? ওই ম্যাট ভাইয়ের সাহায্য করার আগে তোর একটা সাহায্য করার ব্যবস্থা করতে হবে। বিয়াদব, বড় বড়ের সাথে কিভাবে কথা বলতে হয় আজও শিখলি না। শোন না, বিয়াদবিটা না আমি ইচ্ছা করে করেছি। আসলে দেখ, এই জন্যই তোর ওই ম্যাট ভাইয়ের উপরে রাগ আমার উপর ট্রান্সফার হয়ে গেল। আর তুই কান্না থামা দিবি, বল। ভাই বিরে, ভাগ্যিস আগে থেকে রবিন ভাইয়ের ঢাকায় আসার খবর টেলিফোন করে জানানো হয়নি। যদি জানাই দিতাম তাহলে কি অবস্থা হইতো একবার চিন্তা করে দেখ। আবার রবিন ভাই। ফিরে যে আসলে তা ঢাকায় রবিনকে কি হতো? কি আর হতো, গাবতলিতে এসে অপেক্ষার পর অপেক্ষা করে ফিরে যেত। তা তোমার ম্যাট ভাইকে সেটা বলেছো যে যাত্রা পথে বাধা দিলে কত রকমের সমস্যা হতে পারে? আরে যাত্রা পথে বাধা বলছো কেন হেনা? বলো যে যাত্রা বিরতি। ওই যে আকাশে যে উড়োজাহাজ চলে তার নিয়ম কানুন জানো? মেঘ ঝড় বৃষ্টি ঠাঁটার ভয় থাকলেই উড়োজাহাজ যাত্রা বিরতি করে বসে থাকে, তারপরে আকাশ ক্লিয়ার হলি তবে ওড়ে।
উড়োজাহাজের সাথে তোমাকে কি সম্পর্ক? তোমরা কি উড়োজাহাজে যাত্রী নাকি? জিনিসটা সেরা নেই। ম্যাড ভাই কানেকশন করে দেখেছিলেন বলেই তো আমাদের বাস স্ট্যান্ডে যেতে বলেছিলেন দক্ষিণ দিক দিয়ে, কিন্তু আমরা রওনা করেছিলাম উত্তর দিক দিয়ে। ম্যাড ভাইয়ের কানেকশনের কথা কেন বলতেছ? উনি নিজেই না বলে বেড়ান তার কোনো এক্সট্রা পাওয়ার নেই, তারপরেও তুমি তার পাওয়ারের উপর বিশ্বাস করতেছো? আরে শোনো শোনো, যাদের এক্সট্রা পাওয়ার থাকে তারা কখনো ভুলে বেড়ায় না যে আমার এক্সট্রা পাওয়ার আছে। এটা অন্যদের বুঝে নিতে হয়। আরে এত বোঝাটা এত সহজ না। এক্সট্রা পাওয়ার আলাদা সিগন্যাল দিলেই বুঝতেই পারা যায়, বুঝলে? তিনি তোমাকে কি সিগন্যাল দিয়েছেন যে তুমি তার এক্সট্রা পাওয়ারের উপর বিশ্বাস করে ফেলাইছো? এত ডিপে আলোচনা করার সময় তো এটা না। না, ম্যাড ভাই পথ আগলে দাঁড়াইছিলেন বলেই তা আমরা বেঁচে গেছি, নাহলে এতক্ষণে কোনখানে বাস ব্রেক ফেল করে লন্ডভন্ড অবস্থায় আমরা মরেও যেতে পারতাম, আল্লাহই জানে। তুমি বরং আল্লাহর কাছে শুকর করো যে তোমার স্বামী আর তোমার মেয়ে সহি সালামতে বাড়ি ফিরে এসেছে। গ্রামের বাইরে পা রাখতে পারলো না, তার আবার সহি সালামতে ফিরে আসা। আচ্ছা যাকে যদি না করে লেকচার বন্ধ করে আমার জন্য সুন্দর করে এক কাপ চা, দুধ, চিনি, মালাই ভাষায় নিয়ে এসে যাও। যাও। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই এক শাড়ি গেল 2 দিনে 2বার পরলাম আর 2বার ভাঁজ করলাম। শাড়ি পরা কত ঝামেলার ক দেখি। ম্যাট ভাই যদি এটা জানতো শাড়ি পরা কত ঝামেলার, তাহলে পথের মধ্যে যাত্রা বিরতি করাতো না। আমারও হঠাৎ করে কেন জানি ওই ম্যাট ভাইয়ের উপর রাগ ধরতেছে। কেন তোর আবার কিসের জন্য ম্যাট ভাইয়ের উপর রাগ হচ্ছে? হ্যাঁ কেন ধরবি না ক? তুই একবার আমাকে ওই লজিং মাস্টার দুলাল ভাইয়ের কথা চিন্তা কর। দুলু ভাইয়ের কতই না কষ্ট হচ্ছে। ওই রকম বড় বড় 2খান ভারী ব্যাগ টাইনে নিয়ে সেই স্টেশনে গেছে, আবার তার টাইনে নিয়ে এসে এখানে রাখতে হবে। শুধু তাই না, সকালবেলা কালকে আবার সেটা টানতি 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 ওই স্টেশনে নিয়ে যেতে হবে। তোর কষ্ট হবে না? এসব ভাবি যা চলবি না। ওই লজিং থাকলে একটু একটু কষ্ট এরকম করতেই হয়। মানুষের নিয়ে এইসব কথা ক্ষতি হয় না, সবাই মানুষ। এখন দেখাতে হবে না। কি লজিং ভাই, এখানে আপনি কি করেন? জোবার উজ্জ্বল, তুমি এখানে কি চাও? বড় মিয়া আর আমার পায়রা কোথায়? আমার পায়রা মানে? আরে বাবা, আমার পায়রা মানে হলো কি আমার ছাত্রী পায়রা। আর ইরাম করে কথা দরকার করে দিচ্ছি, যেটা আমি কব সেটাকে কারেকশন করে নিয়ে নিজের মতো করে কবা, ঠিক আছে? যে ঠিক আছে। বই তারা কোথায়? এত দেরি করতেছে কি জন্য? এর মধ্যে 2-3টা বাস ফুরুত ফুরুত করে চলে গেল। আজকের যত বাস আছে ফুরুত ফুরুত করে জাতি দেন। বড় মিয়ার আমার পায়রা আজকে ঢাকা যাবি না। তুমিও তো আবার আমার পায়রা বললে। আমার পায়রা না, মানে আপনার ছাত্রী। নিজে কারেকশন করে বুঝে নেন, যান বাড়ি ফিরে যান। আচ্ছা তারা যাবে না, এর মানেটা কি? তারা তো বাড়ি থেকে বের হয়ে আসছে। ম্যাট ভাই জাতি নিষেধ করেছে। ও তাহলে পরে আর কি করা যাবি? ওই ব্যাগ বোঝ কাগলি ধরো, গাড়ি তুলে নাও। আর তারা কি যাবে না নাকি নেক্সটে কোনোদিন যাওয়ার প্ল্যান করেছে? কালই যাবে। আপনি তাড়াতাড়ি বাড়ি ফিরে যান, আমি বাজার করে নিয়ে আসি। এই বাজার করে নিয়ে আসি মানে কি করছো? এই ব্যাগ বুঝকে কিটা টানবে? বড় মা বলেছে তাড়াতাড়ি বাজার করে বাড়ি ফিরতে হবে, নাহলে আজকে রান্না বান্না বন্ধ। আর এই খালি ব্যাগ নিয়ে বাড়ি ফিরলে পারে সমস্যা আমার চেয়ে আপনার বেশি হবে না। রে খোদা, আমার উপর চাপ কমানোর জন্য বড় মিয়া কামলা হিসেবে তোমারই রাখিছে। এখন তো তুমি আসার পরে দেখতেছি আমার উপর আরো চাপ বাইরে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, বাজারে যাও, দেখতেছি কি করা যায়। তাহলে আমি যাই, তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবেন। পায়রারে দেখলাম কাদাকাটি করতেছে, মানে আপনার ছাত্রী আর কি। কেন কাদাকাটি করতেছে? সে তো জানে যে আমি বাস স্ট্যান্ডে এসেছি। পায়রা যে আপনার জন্য কান্দাকাটি করতেছে সেটা কিন্তু বলিনি আমি। ঢাকায় যে একজন পিছিয়েছে তো সেই জন্য কাদাকাটি করতেছে। আমি আসি বস। হ্যাঁ, ঢাকায় পায়রার কি এমন টান হতে পারে? একদিন পিছিয়ে গিয়েছে বলে কাদাকাটি শুরু করে দিয়েছে। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তারিকি রবিনের সাথে কিছু একটা হতে যাচ্ছে।
আচ্ছা আপনার বাড়ির দুজনকে তো দেখতেছি না শিরোমণি সাহেব। আমার মেয়ে দুটোর কথা বলতেছেন? মেয়েদের কথা বলবো কেন, আপনি বসেন তো এখানে আগে। মেয়েদের কথা বলতেছি না, বলতেছি হচ্ছে যে আপনার বাড়ির যে লজিং মাস্টার দুলাল আছে না, আর একটা হচ্ছে নয়া কামলা, তারা কোথায়? তারা তো আসেনি। ও, ওই নয়া কামলারে পাঠাইছি বাজারে, আর দুলাল গিয়ে বাস স্ট্যান্ডে ফলস খেয়ে ব্যাগ বুসকা নিয়ে বোধহয় ওয়েট করে বসে আছে। তাহলে আর কি, সল জব শুরু করে দেন, তারা নয় 1 ঘন্টা পরে এসে যোগ দেবেন। প্রিয় ভাঁজখালীর ভাইয়েরা, আমরা প্রতি সপ্তাহের মতো আবার আজকে 1 ঘন্টার সওয়াল জবাবের ব্যবস্থা করেছি। এই সওয়াল জবাবে আপনাদের সওয়ালের উত্তর দেবেন আমাদের সর্বপ্রিয়, আমাদের শ্রদ্ধার লোক ম্যাট ভাই। তা আপনারা আপনাদের সওয়াল ইচ্ছা মতো ম্যাট ভাইয়ের কাছে করবেন, ম্যাট ভাই সে সওয়ালের উত্তর দেবে, কিন্তু সংক্ষেপে, শর্ট করতে হবে, সময় বেশি নেওয়া যাবে না। আপনারা যারা সওয়াল করতে চান তারা হাত তুলবেন, হাত তুলে সওয়াল করবেন, ম্যাট ভাই জবাব দেবেন। তো ঠিক আছে, কারা কারা সওয়াল করতে চান হাত তোলেন। এই দেখো, আবার সেই রোজ তার মতন আবার সবাই। ম্যাট ভাই, এই সবাই হাত তুলে বসে আছে, এর মধ্যে থেকে একটা বেশি একজনকে আপনি সওয়াল করতে বললেন। আচ্ছা তুমি, তোমার কি সওয়াল বলো দেখি। সবাই কয় জ্ঞান ছাড়া নাকি কিছু হয় না। আপনি ম্যাট ভাই মানে হচ্ছে গিয়ে পাগল ভাই, আপনি তো আমাদের ভাঁজখালী খুব সুন্দর চালাচ্ছেন, তাহলে জ্ঞানী লোকের তো এখানে কোনো প্রয়োজন দেখছি না। আপনি কি করেন ম্যাট ভাই? তোমার সাওয়ালটা সুন্দর, তবে সাওয়ালের মধ্যে একটা গ্যাপ আছে। গ্যাপটা হইতেছে গিয়ে, মনে করো যে পাগল মানে যে সে জ্ঞানী না, এটা ভুল। পাগল মানে হচ্ছে বেশি জ্ঞানী। ঠিক বুঝলাম না ম্যাট ভাই, একটা উদাহরণ দিলি ভালো হইতো। উদাহরণ না, জিনিসটা হচ্ছে উদাহরণ। আচ্ছা, যারা ঢাকায় গিয়েছে, যারা দেখুনি তারা বুঝতে পারবে না। যারা ঢাকা গিয়েছে তারা দেখবে যে ঢাকার রাস্তায় হঠাৎ করে জ্যাম বেঁধে যায়। কারণটা হচ্ছে রাস্তার তুলনায় মনে করো রাস্তায় একটা গাড়ির সংখ্যা বেশি, এই জন্য একটা জ্যাম বেঁধে যায়, যানজট। ঠিক সেই রকম জ্ঞানের ক্ষেত্রেও তাই। মনে করো যে মাথার সাইজ যাতে ছোট কিন্তু জ্ঞান বড়, অথবা জ্ঞান বড় মাথা ছোট, তখন একটা ওরকম জ্ঞানের জ্যাম বেঁধে যায়। ব্যাপারটা কি আমি বুঝাতে পারছি সবাই? হ্যাঁ, জ্ঞান জাম বুঝে দিলাম। তাহলে বোঝা গেল জ্ঞানের তুলনায় আপনার মাথাটা ছোট হাতে জ্ঞানের জাম বেঁধে আছে। জ্ঞানের জাম, যারে সংক্ষেপে জ্ঞান জাম বলা যেতে পারে। বাহ, মানে ভালো একটা শব্দ আবিষ্কার করেছে তো। মানে গাড়ি যেরকম জাম লেগে যায় সেটা হলো ট্রাফিক জ্যাম, আর জ্ঞানের জাম হয়ে গেলে জ্ঞান জাম। বাহ বাহ বাহ। তাহলে তো আমার যা মনে হচ্ছে তা হচ্ছে যে আমরা এই ম্যাট ভাই নাম পরিবর্তন করে ম্যাট ভাইয়ের নামের জায়গায় আমরা জ্ঞান জাম ভাই রাখতে পারি, কারণ তিনার মাথার মধ্যে মেলা জ্ঞান জাম। অন্যের নাম পরিবর্তন করে নিজের নাম দেওয়া যায়, কিন্তু নিজের নাম পরিবর্তন করে অন্যের নাম দেওয়ার কোনো নিয়ম নেই, তাই না তুরমুজ? তোমার কি কথা বলো? আমার সওয়াল হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ কোনটা? আমেরিকা, ফ্রান্স, বিলাত নাকি জাপান? পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ এগুলো কোনোটাই না। সবচেয়ে শক্তিশালী দেশ হচ্ছে আমাদের বাংলাদেশ। আমাদের দেশ একটা উদাহরণ। উদাহরণ ছাড়া তো তোমার বোঝানো যায় না আকামতি। মনে করো যে আমেরিকা, বিলাত, ফ্রান্স, জাপান, পৃথিবীর কত জায়গায় যে তারা বোমায় অ্যাটাক করেছে, ওই দেশটা ঝাঁঝরা করে দিয়েছে, কিন্তু তারা আমাদের দেশে অ্যাটাক দিতে সাহস পায় না। কারণটা হচ্ছে আমাদের দেশে আর্মিগুলোর মধ্যে এরকম একটা পাওয়ার আছে, সেটা তার বুঝে ফেলেছে। ঠিক ঠিক। শোনো, একবার পাকিস্তানি আর্মি না বুঝে খামাখা আমাদের উপর অ্যাটাক দিয়েছিল, বুঝলে? তারপর শালা গেরে
এমন ঝাঁটা পিটা করেছি যে মানে সে আর মানে কিছু। আচ্ছা শোনেন, আপনি আমার কন্টিনিউ করতে দেন, কথার মাঝখানে বা হাত ঢুকেন না, ঠিক আছে? ঘটনা হচ্ছে যে এইটা হচ্ছে সওয়াল জবাব অনুষ্ঠান, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবে, আমগোছে শক্তিশালী কোনো দেশ পৃথিবীর মধ্যে নেই। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী দেশ হচ্ছে এই বাংলাদেশ, ঠিক আছে? কথাটা শুনে তো আমার বাড়াবা লাগছে। পৃথিবীর মধ্যে আমরাই যদি সবচেয়ে শক্তিশালী হই, তালি পরে আমরাই আমেরিকারে অ্যাটাক দিছি না কেন? আমরাই আমেরিকারে অ্যাটাক দিয়ে তাদের ধন সম্পদ সব লুট করে আনতে পারি। আমেরিকারে আমরা অ্যাটাক দিচ্ছি না, কারণ হচ্ছে বারাক ওবামা। বারাক ওবামা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট। এই বারাক ওবামার গায়ের রং মনে করো তোমার মতো আমার মতো এরকম, এই দুজন বাদ দিয়ে এতটা ফর্সা না। আরেকটা জিনিস হচ্ছে তোমার হচ্ছে ধর্ম। আমরা যেরকম একটা ইসলাম মুসলিম ধর্ম, ওইখানে খ্রিস্টান আর মুসলিম মিলিয়ে টিলিয়ে আছে। সেসব কারণে বারাক ওবামার কারণে আমরা ওই দেশে অ্যাটাক দিচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাট ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা রজিং দুলাল, ব্যাগ বুঝকা রেখে এই সওয়াল জবাব অনুষ্ঠানে যোগ দাও, না কি বলেন আপনি? জলদি আসিস রে। জান একেবারে তেজপাতা হয়ে যাচ্ছে। কি হয়েছে দুলু ভাই? আপনি জ্ঞান হারাই ফেললেন নাকি? জ্ঞান থাকলে পরে তো জ্ঞান হারাবো, জ্ঞান নাই বলেই তো তোমার লজিং মাস্টার হয়েছে পায়রা। আমি পায়রা না, আমি টুনি। হ্যাঁ দুলু ভাই, ও দুলু ভাই, পায়রাবু, ও পায়রাবু, দুলু ভাই, পায়রাবু দেখে যাও না। আমার জীবন শেষ হয়ে গিয়েছে। এই দেখো একজন লজিং মাস্টার, আমার এরকম বোঝা আমি শরীর খারাপ করতে পারছি। মা, আপনি এরকম মাটিতে গড়াচ্ছেন কিসের জন্য? তো গড়াবি না তো কি করবি? এত বড় বড় দুইখান ভারী ব্যাগ সেই স্ট্যান্ডে টাইনে নিয়ে গেছে, আবার ফিরে আইছে। মা, ও মা, তাড়াতাড়ি দেখে যাও, তোমার লজিং পুত্র মাটিতে লুটুপুটি খাচ্ছে। প্লিজ হেল্প মি। কি ও খুদা রে খুদা, এই লজিং এই ভং ধরেছে নাকি? ভং ধরতেছে মানে? তুমি কি করতেছো মা? আরে বাড়িতে নয়া কামলা রাখা হয়েছে না, তাই সে কোনো কাজ করতে চায় না। একদম ঠিক কথা কচ্ছো মা। হ্যাঁ, সেই জন্য এরকম ভং ধরে সিরাই বুঝাতে চাচ্ছি। লজিং আম্মা, আপনি এ কথা কতি পারলেন? আপনি একজন বচন লেখক, একজন বচন লেখক হয়ে আমার উপরে এই ধরনের বচন আপনি প্রয়োগ করতে পারলেন? আচ্ছা, এর আগে তো তুমি কত বড় বড় বুঝা টাইনেছো, কই তখন তো এইভাবে লুটাই পড়তে দেখিনি। বড় ভাই যে বাধা নিয়ে এসেছি। এ কি লজিং ভাই, আপনার কি হয়েছে? এই উঠোর মধ্যে লুটোপুটি খাচ্ছে কিছু জন্য কি? আপনি আগে এই বাজারে ব্যাগখান রাইগে উনাকে এখান থেকে নিয়ে যান। নিয়ে যাবো? এর আগে আমার একখান কথা আছে। কি কথা? এই উজ্জ্বল, কি তোমার কথা দিতে হবে, কালকে আমি এগুলি নিবার পারবো না, তুমি এগুলি বাস স্ট্যান্ডে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, মানে ওঠেন ওঠেন, আমি নিয়ে যাবো। ওরে বাবা রে, কথা দিয়েছো? এই যে কথা দিয়েছি। দেখিস দেখিস, আমি যা কইছি ঠিক তাই হয়েছে। ওই উজ্জ্বলটা দিয়েও সব কাজ করাতে চায়, এই জন্য এরকম ভং ধরেছে। ঠিকই তো আছে, উজ্জ্বল একটা রাখা হয়েছে ওনার উপর থেকে কাজের চাপ কমানোর জন্য। এই ওই লজিং মাস্টারের আর দালালি করতে হবে না। ঠিক আছে, চলো চলো। তোমারে কি আমি রান্নায় হেল্প করি? চলেন। তাহলে ব্যাগ কি হবে? ব্যাগ টুন্ডির মো নিয়ে যাবেন নাকি? নাকি আমি দুটো নিয়ে যাই? ভাই একটু খারাপ। ওরে বাবা রে, তাহলে ব্যাগ তো নেওয়া মুশকিল আছে। আমার আগে ঘরে দিয়ে আসুন। চলেন। আমার জান শেষ হয়ে এরে উজ্জ্বল ভাই, আমার জান তাই হয়ে গেছে। এই আমারটা ঠিক সওয়াল না, সাজেশন আর কি। সাজেশন না, সাজেশন। আর এটা হচ্ছে সওয়াল জবাব অনুষ্ঠান, এখানে কোনো সাজেশন নেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে ওই সওয়ালই করছি, এই আমার আর এই তুফাইলের ভাগিদারি ফলের দোকানের কি নাম দেওয়া যেতে পারে? এই সাইনবোর্ড লেখাতে হলে তো একটা নামের দরকার হবে। আরে বাবা, এটা তো সাইনবোর্ড না, সাইনবোর্ড। এই তোমার তো ন এবং মর ভিতরে অনেক প্রবলেম আছে, এর তো ট্রেনিং সেন্টার পাঠাতে হবে। আচ্ছা যাই হোক, এই যে সাইনবোর্ড যেটা হবে নামের ব্যাপারটা, সেটা মনে করো
সেটা এই যে শিরুন হিসাব আছে উনি দেবেন, আপনি একটা নাম দিয়ে দেন তো, দিয়ে দেন। না, ফলের কারবার তো একটা খুব ইম্পর্টেন্ট ব্যবসায়িক কারবার। নামটা একটা এই ফলের দোকানের নাম রাখা হোক ম্যাড ভাই ফল ভান্ডার। আমরা কিন্তু খুবই খুশি হয়েছি। আমার মনে হয় কি যে আমাকে গ্রামের আর যা কিছু আছে মানে সবকিছু, এই সবকিছুর নামই আমরা ম্যাট ভাই রেখে দিই। না না, এতটা হট হট দরকার নেই, সোলুলি সবকিছু করতে হবে। তুমি হাত তুলেছে কেন রমেশ, তোমার কি সওয়াল বলো? ভাসখালীর সব দিক দিয়ে মোটামুটি ভালো পজিশনে আছে, শুধু খেলাধুলা দিক দিয়ে আমরা একটু উইকে আছি। এটা কি করা যাবে মেট ভাই? আচ্ছা ঠিক আছে, তোমারটা বলতেছি। বয়াতি, তোমার কোনো প্রশ্ন আছে, সওয়াল থাকলে বলো, উত্তর দিচ্ছি। জি না ম্যাট ভাই, আমার কোনো কথা নাই, আপনি যা করছেন তাই ঠিক। আচ্ছা তাহলে আমি রমেশ স্যারটার উত্তর দিচ্ছি, ঠিক আছে? এই বিষয়ে একটু আমাদের পিছিয়ে থাকা ভালো, সব বিষয়ে চ্যাম্পিয়ন হওয়া ভালো না। মনে করো বিষয়টা হচ্ছে এরকম যে কোনো বিষয়ে তুমি চ্যাম্পিয়ন হয়ে গেলে, তারপর নিচে যারা আছে তার উঠে পড়ে লাগবে তোমার চ্যাম্পিয়ন থেকে নামানোর জন্য। তখন যে তোর বেদনা, যে পেইনটা তোর ভিতর হবে, সেটা তুমি সহ্য করতে পারবে না। সেই জন্য সব বিষয়ে বা বিশেষ করে খেলাধুলার বিষয়ে পিছিয়ে থাকা অনেক বেটার। না না, তাছাড়া আমাদের এলাকাতে একটা চ্যাম্পিয়ন আছে, সেটা হচ্ছে কোলবালাই সাইড। কোলবালাই সাইডে দুর্মসির উপর কেউ আছে নাকি? হ্যাঁ, কিন্তু ম্যাট ভাই, আমাকে এই গ্রামে যদি অন্য কোনো নয়া যুবক আসে, আসার পরে দৌড়মুস্তারে চ্যালেঞ্জ ছুড়ে দেবে কোলবালিশ খেলার জন্য, ওই নয়া যুবক যদি এই চ্যালেঞ্জ না নেয়, তাহলে কিন্তু আমাকে দৌড়মুসের ওই চ্যাম্পিয়নশিপ বজায় থাকবে। থাকলো। কিন্তু আমাদের গ্রামে কি কোনো নয়া যুবক এসেছে নাকি? নিশ্চয়, আপনার বাড়ি নয় কামলা। ও তা বটে, ও আমার নয়া কামলা তো করতকান্দির গ্রামের। এরকম করে মানুষ বোঝা টানায় মানুষ রে গাধার মতো। বস এখন কিরাম ঠিকতেছে? আছে ভাই মোটামুটি। তুমি কথাটা দেওয়ার পর থেকে শরীরের মধ্যে খুব ভালো ঠেকতেছে, আর মালিশ পাড়ি দেওয়ার পরে আরো ভালো ঠেকতেছে। কালকে যে ওই যে বস্তা টানার কথা কি জানি, সেটা কি হবে? ও শোনো সরো, তোমার সাথে একটা গোপন সলা পরামর্শ আসছে আমার। আচ্ছা, তোমার যে এখানে চাকরির নিয়োগ দেওয়া হয়েছে, সেটার মধ্যে যে পুরোটা অবদান আমার, সেটা তুমি বুঝতে পারিস? সেটা আমি হারে হারে টের পাচ্ছি। তা বস, গোপন সলা পরামর্শটা কি? আচ্ছা, কথা হচ্ছে যে যদি মনে করো যে আমি ইচ্ছে করি, আমি যদি চাই তোমার চাকরি নট করে দেবো যে কোনো সময়, সেটা যে আমি পারি, সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারিস। বুঝবে না কেন? বুঝতে পেরেছি। তাহলে পরে বুঝলেই ভালো। তারপরে কি দাঁড়াচ্ছে? তা মানি দাঁড়াচ্ছে হচ্ছে তোমার খুব আমারে কেয়ার করে চলা লাগবে। মানে হচ্ছে গিয়ে, আমি বুঝেছি বস। ভালো, খুব ভালো। তাহলে তো তোমার আর বোঝানো দরকার পড়তেছে না। তাহলে পরে সলা পরামর্শ করার আগে তোমার 2-1 দিন আগে যাচাই বাছাই করে নেই, তারপর ফাইনাল ডিসকাশনে যাওয়া যাবে না। ঠিক আছে, বুঝতে পারিস? জি বস, কিন্তু আমি যে আমার থাকার ঘরটা কিন্তু এখনো জানতে পারলাম না। সেটা অবশ্য ঠিকই কইছো, থাকার জায়গাটা নিয়ে একটা সমস্যা হতেছে। তো আমি তো এই ঘরেতে থাকি, এই ঘরে তো তোমার থাকা যাবে না একসাথে, কারণ আমি তোমার বস লাগি। আর ওইখানে 3টা রুম আছে, একটাতে থাকে বড় মিয়া, লজিং আম্মা আর পায়রা, টুনটুনি। আরেকটা অবশ্য ফাঁকা আছে, তবে তোমার সেখানে থাকা যাবে না। ওখানে ঢাকা থেকে মেহমান আসলে পরে সেখানে থাকে। একটা ক্লাসের ব্যাপার আছে, তুমি তো কামলা মানুষ, বুঝতে পারিস? আর যে বসনগড় আছে, সেখানে তো কালচার হয়। তবে হ্যাঁ, গোয়ালঘরে একটা থাকার জায়গা আছে, সেখানে তুমি থাকতে পারো। গোয়ালঘরে সিট খালি আছে, আমি কি তাহলে গোয়ালঘরে থাকবো? আরে বাবা, গোয়ালঘর মানে তো গোয়ালঘর যেখানে গরু থাকে সেখানে তো থাকবে না। গোয়ালঘরের পাশে একটা ছোট্ট রুম আছে, সেখানে আমাকে রাখাল আগে থাকতো, ওখানে একটা খাট পাতানো আছে, সেখানে তুমি থাকবা, অসুবিধা নেই। আমি বড় মিয়ারে কই একটা ব্যবস্থা করে দিতেছি, কোনো চিন্তা করবি না। উজ্জ্বল, তোমরা কোনে গেলে? জি বড় মিয়া আসতেছি, বস চলেন। এদিকে আসো, বাড়ির সামনে আসো। বড় মিয়া ডাকতেছে। তোমার যেগুলি কইলাম গোপন সলা পরামর্শ, জি বস, তবে রাখো, কিন্তু ভবিষ্যতে কামে দিবে, বুঝতে পারছো? চলেন, আসো। এ দুলাল উজ্জ্বল, আসো আসো।
আরে বাবা আসো না, ভয় পাচ্ছ কিছু? আরে আর্জেন্ট আসো, আর্জেন্ট আসো। বড় ভাই কিছু বলবে না? হ্যাঁ, তোমারই তো বলতে চাই। তোমার দিকে একজন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তুমি কি সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে চাও? উজ্জ্বল, তুমি প্রথমেই ধরা খাইছো। চ্যালেঞ্জটা কিসের বড় মেয়ে? হ্যাঁ, আরে দুর্মূর্শালী তোমার দিকে কোল বালিশ ফাইটের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কোল বালিশ ফাইট? জীবনে তো মেলা ফাইটের নাম শুনেছি, মোরগ ফাইট, শার্টের ফাইট, কিন্তু কোল বালিশ ফাইটের নাম তো জীবনে কোনোদিন শুনিনি। এ বাবা, ওই পানির মধ্যে মনে করো একটা বাঁশ আর একটা বাঁশের সেঙ্গি দিয়ে খাড়া করে, এইদিকে একটা সেঙ্গি দিয়ে খাড়া করে, মাঝখানে আর একটা বাঁশ দিয়ে, এদিকে একটা মানুষ এদিকে একটা মানুষ, দুইজনে বালিশ দিতে বাইরে বাইরে করে আরেকজন ফালাই দেয়, ওটা নাম হলো কোল বালিশ ফাইট। বুঝতে পারে না এটা তো আমাদের গ্রামে তাকিয়া ভাই, তাকিয়া। হ্যাঁ, এবার বুঝতে পারিস তাকিয়া ফাইট। ওই তাকিয়া ফাইট হচ্ছে আমাদের ভাঁজখালী গ্রামের কোল বালিশ ফাইট, বুঝতে পারিস? ম্যাড ভাই নাম পরিবর্তন করে এটাকে কোল বালিশ ফাইট রাখছে। তো শোনো, এ নতুন যুবক হিসেবে দুর্মুষ নিয়ম অনুযায়ী তোমারে ফাইটের জন্য চ্যালেঞ্জ করেছে, তুমি এখন কি করতে চাও? তাকিয়া ফাইট মেলাবার দেখেছি, খেলেছি মাত্র দুইবার খেলিছো? জি। হবে না, তাহলে পরে কাজ করো উজ্জ্বল, তুমি চ্যালেঞ্জটা গ্রহণ করো না, দুর্মুজের বসান খালি পরে আর উঠবে পারবো না। হ্যাঁ, সবচেয়ে বেশি জানো তো তুমি। 2 দিন আগে তার হাতে বসান খেয়ে এসে তুমি তো হাঁটাচলা করতে পারতেছিলে না। সেটা আর বিস্তারিত করার কোনো দরকার নেই বড় মিয়া। শোনো উজ্জ্বল, তুমি চ্যালেঞ্জটা প্রত্যাখ্যান করো। দুর্মুজ চ্যাম্পিয়ন আছে, চ্যাম্পিয়ন থাকবার তো, তোমার আর নতুন করে চ্যাম্পিয়ন হওয়ার কোনো দরকার নেই। দুর্মুজটা হারালে যদি চ্যাম্পিয়ন খেতে পাওয়া যায়, তাহলে আমি চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। খবরদার উজ্জ্বল, তুমি চ্যালেঞ্জটা গ্রহণ করো না, চোখ মুখ কিন্তু ফ্র্যাকচার হয়ে পড়ে থাকবে না, মুখের ম্যাপ কিন্তু একবার বদল করে দেবে না, আমি করছি তোমাদের। হোক বদল হোক, তারপর আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ওরে বাপ রে, তোমার তো দেখতেছি ডেঞ্জারাস সাহস, মেলা সাহস। গুড, ভেরি গুড। জীবনে মাত্র 2বার কোলবালিশ ফাইটে অংশ নিয়ে তুমি দুর্মুষের মতন এরকম পাকা খেলোয়াড়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিতেছ। বাপ রে, তাহলে তুমি এক কাম করো, তুমি এই 3জন সাপোর্টার নিয়ে ম্যাড ভাইয়ের কাছে গিয়ে ম্যাড ভাইরে তোমার পাল্টা চ্যালেঞ্জের কথাটা জানায় আসো, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারিস? জি বড়, তাই করো, আমি একটু গোসল করি। জি বড়, ঠিক আছে, আপনি যান। সারিস কি তুমি মনে হয় ফাইনালি ধরা খেয়ে গেছো, দেখি। চ্যালেঞ্জটা গ্রহণ করেছি বলে কি আপনি আমার উপর রাগ করেছেন বস? চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য তো রাগ করেছি, ঠিক আছে, তার চেয়ে বেশি রাগ করেছি তোমার বেয়াদবির জন্য। ওরে আল্লাহ, আমি আপনার সাথে বেয়াদবি গ্রহণ করলাম? তুমি বেয়াদবি করনি, তোমার আমি চ্যালেঞ্জ নিতে নিষেধ করেছিলাম, তুমি সেটা ভায়োলেট করেছো, তার মানে হলো তুমি আমারে বস হিসাবে মেনে নিতে পারোনি। তোমার সাথে তো আমার গোপন পরামর্শ করা যাবে না। বস, আপনি আমারে ভুল বুঝতেছেন, আমি আপনারে বস হিসেবে মেনে নিয়েছি। এই বেয়াদব ছেলে, তোমার না কইছি গায়ে হাত দিবে না? সরি বস। তাহলে পরে চ্যালেঞ্জ কি জন্য নিলে? আপনারা আমি বস বলে মেনে নিয়েছি বলেই তো চ্যালেঞ্জটা নিলাম। যতদূর শুনেছি বড় মেয়ের কাছে, আপনি বারবার দুর্মুষখার কাছে কোলবালিশ ফাইটে যে ঝাড় খেয়ে ফিরে আসেন, এই ঝাড় খাওয়ার প্রতিশোধ হিসাবে আমি চ্যালেঞ্জটা গ্রহণ করেছি। তুমিও চ্যালেঞ্জ গ্রহণ করে প্রতিশোধ নিতে পারবে না, তুমিও দুর্মুজের কাছে ঝাড় খেয়ে চলে আসবে। বস, ঝাড় খাই আর যা খাই, এই বসের জন্যই আমি যে একটু ফাইট করব, সেটাই আমার মনের মধ্যে সবচেয়ে বড় সান্ত্বনা বস। তুমি যে তোমার নিজেকে আমার প্রতি ইরাম করে সঁপে দিয়েছো, এটা জানি আমি খুশি। তুমি লড়ে যাও বস। আরে জিতি নাই লাজ, তুমি লড়ে যাও। ওই তরমুজে 2-3 বার বসান মারতে পারলে আমি খুশি। সেটা আপনি চিন্তা করি না, কিন্তু বস একটা সমস্যা, এই যে 3জন সাপোর্টার আমি কোনে পাবো সেটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, সেটা আমি জোগাড় করবো। ঠিক আছে। আচ্ছা, আর একটা প্রশ্ন মনের মধ্যে আসতেছে, এই ফাইট করবো আমি,
সাপোর্টার কিসের জন্য লাগবে এটা বুঝতে পারতেছি না। ওরে মুখ্য বালক, শোনো, ভোটের মধ্যে একটা নিয়ম আছে। জি স্বতন্ত্র পার্টিতে দাঁড়াতে হলে জি 1% সাপোর্টার লাগে। জি জি শিরামি দুর্মুদের সাথে ফাইট করতে গেলে 3 জন সাপোর্টারের প্রয়োজন হয়, বুঝতে পারিস? এই জি বস, সাইডে বসো। জি বুঝতে পেরেছি বস। যাই হোক, সাপোর্টার আপনি জোগাড় করে দেবেন, কিন্তু আমার শোয়ার ব্যবস্থাটা কিন্তু এখনো হইল না বস। এটা হবেনি, আমি তোমার প্রতি প্লিজ। যাক, আমার খুব ভালো লাগতেছে। মাথায় আরেকটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? এই যে আপনি মাঝে মাঝে দিয়ে যে কালা মোটা টুপি পরেন, আবার গামছা পরেন, এটার মাঝে থাকে গরম নাই শীত নাই, এরকম টুপি পরে করেন কিসের জন্য? তুমি তো একজন কি বলবো কামলা মানুষ তো। জি বস। লেখাপড়া করনি, শিক্ষিত ছেলে না। জি বস। ফ্যাশন চিনো? ফ্যাশন? জি না বস। মানে নিজেকে প্রকাশ করতে গেলে, জি মডার্ন হতে গেলে জি জি অনেক কিছু করতে হয়। টুপি পরতে হয়, টুপি পরতে হয়, গামছা সুন্দর পরতে হয়। করতে হয়। তুমি ছায়াছবি দেখেছো ইদানিং? মডার্ন ছায়াছবি? না না বস, এইসব দেখি নাই। নায়করা খুব সুন্দর সুন্দর টুপি পরে, জি বস, তারপর গামছা পরে মডার্ন বস। মডার্ন ভাবে চলতে হয়। বিয়ে শাদী তো করনি? না বস। দরকার হবে। জি বস। বুঝতে পারিছো? জি। একটু মডার্ন হয়ে চলার চেষ্টা করবে। জি ঠিক আছে। তাহলে দেখবে চতুর্দিকে প্রজাপতি ফড়িং জি ঘুরে বেড়াবে। হ্যাঁ, আমাকে একটু টুপি কিনে দেবেন কিন্তু আপনি। সেটা দেখা যাবে। জি ঠিক বস। আছে, তুমি বসো, আমি আসছি। জি বস। আল্লাহ, মডার্ন হচ্ছে গরমের মধ্যে মোটা টুপি পরে মডার্ন হচ্ছে। দেখ, কত কিছু দেখা লাগবে। বাইশ, 23, এরপরে কিন্তু আমার 24, 25, 26, 27, 28, এই দেখ পায়রা, পায়রা, শুনবা? কি বলতে আসিস শুনে যা। এই যে কি করবেন কোন? পায়রা, তোমার সাথে আমার অনেক অনেক কথা আছে। সব কথা তো আর সবার সাথে কওয়া যায় না, তাই তোমাকে একটু নিরিবিলি ডাকিস। কি তুমি কি জন্য? আমি পায়রাক ডাকিছি, তুমি কি জন্য আইছো? জি, উনি আমাকে পাঠিয়েছেন। আপনার কি এমন অনেক কথা আছে আমাকে কোন? টুনটুনি, তোমার সাথে তো সব কথা কওয়া যাবে না, বেশি পেকেছো তুমি। এখানে খাড়ায় থাকো, আমি পায়রার সাথে কথা কব। সরো, সাইড হও, স্যার বলেছে, টিচার বলেছে। স্যার তা কোথাকার? পায়রা, আমি তোমাকে আসতে বললাম, আর তুমি টুনটুনিকে আমার কাছে পাঠালে কি জন্য? কেন? আপনারা তো আমি বলেছি আমি যতদিন ঢাকায় থাকবো ততদিন আপনি টুনটুনিরে পায়রা হিসেবে ধরে নিয়ে চলবেন। আল্লাহ, তুমি তো এখনো ঢাকা যাওনি। আরে ম্যাট ভাই যদি আজকে পথের মধ্যে বাধা না দিত তাহলে তো এখন তুমি ঢাকায় থাকতেন। আর ধরে নেন যে আমি ঢাকায় চলে গেছি। যান, এই যা বলার ওই টুনটুনিরে গিয়ে বলেন। তুমি অনেক অনেক ভেজাল করতে পারো। শোনো, আমি একটা কথা বলি, তুমি যেমন তোমার অনুপস্থিতিতে টুনটুনিকে তোমার প্রতিনিধি বানিয়েছো, আমার একটা কথা আছে, আমার অনুপস্থিতিতে উজ্জ্বলের কাছে তুমি এখন সব কথা বলবে, এবং উজ্জ্বল যেটা বলবে সেটাই আমার কথা হিসেবে তুমি বিবেচনা করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাই করবো। তা এখন কথা কি কথা? ওই উজ্জ্বলরে কিন্তু বলবেন যেন আমরা ডাইরেক্ট কিছু না বলে, টুনিরে গিয়া বলে। কারণ এখন থেকে টুনটুনি যা বলবে সেটাই আমার কথা হিসেবে ধরে নেবেন। যান। ও, তার মানে হলো আমি উজ্জ্বলকে কথাটা বলবো, উজ্জ্বল বলবে টুনিকে, টুনি বলবে তোমাকে। মানে হলো আমার প্রতিনিধি উজ্জ্বল আর তোমার প্রতিনিধি টুনটুনি। বাহ বাহ, খুব ভালো, সুন্দর, ফাইন একটা পলিসি। টুনটুনি, কাম হিয়ার। কি? সিট ডাউন। নো, সিট, দাঁড়াও। আচ্ছা, এই উজ্জ্বলের 3 জন সাপোর্টার লাগবে, তুমি ব্যবস্থা করো। আর সে একটা চ্যালেঞ্জ মারিছে দুর্মুজদের সাথে এসে কোলবালিশ ফাইট করে, তুমি এগুলো সব ব্যবস্থা করো, ঠিক আছে? শিক্ষক বলেছে অর্ডার। গেলাম। কি করা গেল? আমাকে নয়া কামলা আমাকে দুর্মশালীর লোকে চ্যালেঞ্জ করেছে। পাগল হয়েছে নাকি? কি করছে?
সব সময় পাইরা পাইরা খায়। উরি আল্লাহ, তার সাহস তো কম না। নয়া কামলা শুনি কি চিন্তা করে দেখেছো ওই দুর্মশাই লোকে কি সেমনি চ্যালেঞ্জ করলো? আরে বাদ দে তো, যে চ্যালেঞ্জ করে করুক গে। আচ্ছা আমি খেলবো দে। আচ্ছা বয়, এবার তুই বয়। এই বলছে না আমি তোকে জোরে ধাক্কা দিয়ে না ফেলেছি, দেখিস তাহলে। দুই অসীন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো শুনতেছেন? দিত। আজকের সল জবে কি কি বিষয় সাব্যস্ত করলেন? আজ ম্যাড ভাই খুব ডিপি আলোচনা করলেন। আজ আর একবার বোঝা গেল তিনি কত বড় জ্ঞানী। ও, তা তিনার জ্ঞানের কথা একটু শুনি। শোনো, প্রথমে তিনারে সল করা হলো কার জ্ঞান বেশি, পাগলের নাকি জ্ঞানী মানুষের। তিনি কি বললেন জানো? বললেন পাগলের জ্ঞান বেশি। তা তিনি কোন যুক্তিতে পাগলের জ্ঞান বেশি বললেন? শোনো, ব্রেনে যখন জ্ঞানের জাম বাঁধে, অর্থাৎ ব্রেনের সাইজের তুলনায় যখন জ্ঞানের পরিমাণ অধিক হয়ে যায়, তখন ব্রেনে জ্ঞানের জাম সৃষ্টি হয়, যাকে বলা হয় জ্ঞান জাম। জ্ঞানী মানুষেরা সামগ্রিকভাবে তখন পাগলের রূপ নেয়। পাগলে কয় বেরেনে তার জ্ঞানের জাম, সিডা শুনে কেউ বলে না থাম রে থাম। ওই দেখো, দিলে তো আবার বচন রচনা করে। আরে তোমার বচন তো ডাইরেক্টলি ম্যাট ভাইয়ের বিরুদ্ধে খুঁজা মারা হলো। তো খুঁজা দিলে অসুবিধা কি? আপনার ম্যাট ভাই তো বলেছেই আমি যারে ইচ্ছা যত খুশি ইচ্ছা খুঁজা দিয়ে বচন রচনা করতে পারি, শুধু সেটা প্রচার প্রকাশ না হলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক বলিস। তোমার এই বচন প্রচার প্রকাশ না হলেই তুমি যা ইচ্ছা সেই বচন রচনা করতে পারো, তবে সেটার জন্য আমার কাছে প্রচার প্রকাশ না হয়, ঠিক আছে? জি না, সেটা আমি করতে পারবো না। আপনি হচ্ছেন আমার প্রিয় স্বামী, আমি যে বচন রচনা করব তা আপনাকে না শুনে আমি থাকতে পারবো না। ও, তার মানে হচ্ছে তোমার সকল খুসা মারা বচন বহন করতে হবে আমারে, না? হ্যাঁ, তাহলে পরে তোমার বচন দিয়ে তোমার একটা কথা করছে। আমার একটা মাত্র মাথা, তার মধ্যে বইতে হবে তোমার হাজার যন্ত্রণার কথা। বাবা বাবা বাবা, বড় মেয়েকে একটু বাইরে আসবেন প্লিজ। ও, ধরো তো। কি ব্যাপার, তোমরা এখানে সব কি কাজে? বড় মিয়া, উজ্জ্বল 3জন সাপোর্টার খুঁজে পেয়েছে। ম্যাট ভাইয়ের যে চ্যালেঞ্জ দিয়েছে সেটা উজ্জ্বল গ্রহণ করে তাকে আবার চ্যালেঞ্জ থ্রু করার জন্য প্রস্তুত আমরা। তুমি কি সজ্ঞানে সাপোর্ট করেছো মা পায়রা? যে আব্বা, আমি তারে সজ্ঞান আর অজ্ঞানে দুপ্রকারে সাপোর্ট করেছি। এটা আবার কিরম কথা হলো? সজ্ঞানে অজ্ঞানে দুই প্রকার সাপোর্ট হয় কি করে? সজ্ঞানে সাপোর্ট হলো আমি কোলবালিশ খাট দেখতে পছন্দ করি, সেই জন্য তারে সাপোর্ট করলেন। আর অজ্ঞানে হলো আমাকে নয়া কামলা কোলবালিশ খাট কিরাম করে করে সেটা তো করতে পারবো না, সেটা হলো অজ্ঞান সাপোর্ট। যুক্তিটা তো ভালোই। তা তুমি মা, তুমি? জি আব্বা, আমি তো অজ্ঞানে সাপোর্ট করেছি, কারণ দুলু ভাই আমাকে সাপোর্ট করতে করেছে, তাই আমি অজ্ঞানে সাপোর্ট করেছি। সে তো আমাদের লজিং মাস্টার, আর লজিং মাস্টার বলতে তো আমি অজ্ঞান। শিক্ষকের প্রতি এরম ভক্তি শ্রদ্ধা থাকা ভালো। তো আরেকজন সাপোর্টার কিরা? আমি নিজেই বড় মেয়ে। তালি হয়েছে। তুমি এই পর্যন্ত 10 বার ধনুষের কাছে হারিয়েছ। তুমি সাপোর্ট দিলে যে নয়া কামলার কি হবে নে? যাকে তো নয়া কামলা, তুমি কি সজ্ঞানে রাজি হয়েছো? জি বড় মেয়ে, আমি সজ্ঞানে রাজি হয়েছি। পাল্টা চ্যালেঞ্জ জানায় আসার পরে খেলতে না চাইলে কিন্তু ওয়াকওভার দিয়ে চলে আসা লাগবে না। 500 টাকা জরিমানা, কথাটা মনে রেখো, ঠিক আছে?
পাল্টা চ্যালেঞ্জ জানা কিছু খেলতে চাও যাও। দোয়া করেন আব্বা। চলবে ফাইট চলবে, নয়া কামলা লড়বে। চলবে ফাইট চলবে, নয়া কামলা লড়বে। কত হাতি করা জল তলে গেল গে, আরে মশা আসছে। চলো চলো ভিতরে যাই। আপনার কি মনে হয় ম্যাট ভাই, শিরোমণির নয়া কামলা কি আমার চ্যালেঞ্জ গ্রহণ করবে? আমি কি করে বলবো, আমি তো আর তার মনের মধ্যে বসে নেই। আপনার আবার কারো মনের ভিতর বসে থাকতে হয় নাকি? আপনার মনেই তো সবাই বসে থাকে। আপনার মনটা হচ্ছে ক্যামেরা, সবার চেহারা বেশি ওঠে। এই ক্যামেরার কথা মনে করে তো খুবই ভালো করেছো। ওই যে সেদিন একটা সাংবাদিক আসলো না, ওই যে সাপ্তাহিক চুলসেরা কোত্থেকে জানে আসলো, ও তোমার সঙ্গে কোলবালিশ ফাইটের কথা বলে একদম ভয়ে লেজ তুলে পারলো ওই যে ক্যামেরা রেখে। হ্যাঁ, ভয়ে আসছে না আর কি, যদি আপনি তারে আবার কুলবালিশ ফাইটে নামান। এই দুর্মুষ, তোমারে বলেছি না যে মাথা মুছার সময় আর কথা বলার সময় খুব খেয়াল করে মাথা মুছবে, কারণ আমার মাথাটার পেছন সাইড ব্যাক সাইডে আস্তে করে চাপ দিবে, ঠিক আছে? থুকু মনে ছিল না। আচ্ছা ম্যাট ভাই, জ্ঞানের জাম কি পিছনের দিকে বেশি? জামের উপর বেশি চাপাচাপি করলে জাম আরো ঘন হয়ে যায়। আস্তে করে চাপবে, ঠিক আছে? আস্তে করে আস্তে করে খুব আরাম করে। হ্যাঁ, চলবে ফাইট চলবে, নয়া কামলা লড়বে। 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 কি হয়েছে? নয়া কামলা, এখনো কিন্তু সময় আছে, ভালো করে চিন্তা করে দেখো এই পাল্টা চ্যালেঞ্জ করবে কিনা। হারা জিতাটা কোনো বিষয় না বড় মেয়ের বড় বেটি, সাহসটা হচ্ছে বড় কথা। চলেন তাই তো স্লোগান ধরো সবাই আবার। ধরেন। চলবে ফাইট চলবে, নয়া কামলা লড়বে। চলবে ফাইট চলবে, নয়া কামলা লড়বে। কারা জানি আসছে ম্যাট ভাই। কারা আসে? ওই শিরোমণি সাহেবের নয়া কামলাকে চ্যালেঞ্জ শুরু করতে আসছে নাকি? যে না, তাকায় দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম কি? ওয়ালাইকুম বলে আরবিতে কোনো শব্দ নাই। সালামটা কমপ্লিট করেন, তাহলে সালামের বিনয়টা প্রকাশ পায়। ওয়ালাইকুম সালাম। আরা পুলিশের লোক। কার লোক? পুলিশের লোক, পুলিশ। টুকু মিয়া, তোমারে না কতবার বলছি নোয়াখালীর ভাষায় পুলিশরে পুলিশ বলবা না, পুলিশ মানে গর্দব। তুমি পুলিশরে পুলিশ বলে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি নষ্ট করো। কই স্যার, আই তো পুলিশরা পুলিশই কই, আর না খালি পুলিশ শোনেন। তুমি একটু থামো। আপনি কি ম্যাট ভাই? যে উনি ম্যাট ভাই, তা আপনারা ওনার কাছে কি কাজে? পুলিশ ডিপার্টমেন্টে কি প্রবলেম চলছে? পুলিশ ডিপার্টমেন্টে প্রবলেম চলছে মানে? সবাই ধরেন ওই ম্যাট ভাইয়ের কাছে আসে প্রবলেম সমাধান করতে, তাই আপনাদের দেখে ভাবলাম হয়তো পুলিশ ডিপার্টমেন্টেও প্রবলেম চলছে। আরে ছেলেটা তো ভালোই বলেছে। আর পুলিশ ডিপার্টমেন্টের প্রবলেম দেখা দেবে সেদিন যেদিন পুলিশ ডিপার্টমেন্টে কোনো প্রবলেম থাকবে না। আর প্রবলেম নাই, এটাই তো পুলিশ ডিপার্টমেন্টের বড় প্রবলেম। স্যার, আপনার লেকচার সারি যে কাম আইছেন হে কাম করি তাড়াতাড়ি হিরি চলে। ম্যাট ভাইয়ের কাছে পুলিশের লোক আইছে, গ্রামবাসী উইনলে সিটি উঠতে আরে হেসে গোসমারি দৌড় ডাউন লাগতো আরে। এই যে পুলিশ ভাই, আপনারা কি কাজে এসেছেন তাড়াতাড়ি বলেন, আমার দুপুরের খাবার টাইম হয়ে গেছে, ঠিক আছে? আমরা এসেছি মালামাল উদ্ধারে। গত কয়েকদিন আগে সাপ্তাহিক চুলছেরা খবরে একজন সাংবাদিক একটা ক্যামেরা ফেলে গিয়েছিল, আমরা সেই ক্যামেরা উদ্ধারে এসেছি। ও, সেই সাংবাদিক আসার সাহস পাননি আপনাদের পাঠিয়েছে না? জি। দুর্মস, যাও তো ভেতর থেকে ওই যে সাংবাদিক ক্যামেরা আছে না, ক্যামেরা নিয়ে আসো, যাও। মানুষ ভজেন, মানুষ খোঁজেন মানুষের অন্তরে।